ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাফি, কি অবস্থা? জি ভাইয়া, ভালো না? অনেকদিন পরে না? জি ভাই। শুরু করি আমরা। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? রাফি, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। তো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত ইউয়ান মেকানিজম পড়ছিলাম এলকিনের মধ্যে। আমরা আজকে ইটু থেকে শুরু করবো এবং এলকিনের বাকি পার্টটুকু ইনশাল্লাহ শেষ করবো। চলো শুরু করি। যে আমার বোর্ড বাফারিং শুরু করছে। আমি দিনে কিন্তু ক্লাস রেকর্ড করার চেষ্টা করছিলাম, বাট রেকর্ড করতে পারি নাই। আমার ল্যাপটপে একটু সমস্যা করতেছে। এখন আবার শুরু হয়েছে সমস্যাটা। এইটা কি ভাইয়া যে অনলাইনে আসলে এরকম করে? না, আমার ল্যাপটপের সমস্যা, আমি এটা বুঝতে পারছি পরে। এটা ল্যাপটপে একটু সমস্যা হয়ে গেছে, এটা একটু ফিক্স করতে হবে সমস্যাটা। এটা ইনশাল্লাহ নেক্সট দিন থেকে হবে না, আমি একটা সলভ করতেছি এটা দ্বারা। এটা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে হবে না। আচ্ছা, ইটু মেকানিজম এটা আমরা চলো পড়বো। ধরে নাও আমরা একটা এখানে এটা বেস নিলাম, C2, C2H5 ও মাইনাস, এটাকে আমরা কি বলি? ইথক্সাইড বলি না? হুম। আর একটা হচ্ছে আমরা অ্যালকাইল হ্যালাইড নিলাম, CH, Br, CH3। দেখা যায় যে এখান থেকে একটা অ্যালকিন পাওয়া যাবে অপসারণ বিক্রিয়া হয়ে, এবং এখানে ইথানল পাওয়া যাবে C2H5OH প্লাস ব্রোমাইড। তো এই বিক্রিয়াটা দেখা যাচ্ছে যে ইটু মেকানিজম ফলো করে। তো ইটু মেকানিজমটা কিরকম, চলো আমরা একটু মেকানিজমটা দেখি। এখানে যে জিনিসটা হয়, ধরে নাও তোমার কাছে একটা অ্যালকাইল হ্যালাইড আছে এরকম। এই যে এটা এখানে আছে এরকম। তো আমরা যদি এই বেসটা এখানে এসে অ্যাপ্রোচ করে ইথোক্সাইড, এটা কি করবে, এটা হচ্ছে এই হাইড্রোজেনটাকে এরকম ধরবে, আর এই হাইড্রোজেনের যে বন্ডের ইলেকট্রন, এই কার্বন হাইড্রোজেনের বন্ডের, এটা চলে আসবে এখানে এবং এই বন্ডটা ভেবে বেরিয়ে যাবে। এরপরে এখানে একটা ট্রানজিশন স্টেট তৈরি হবে। তো ট্রানজিশন স্টেট আমি লিখি, তারপরে আমি এটা ব্যাখ্যা করবো। জাস্ট লিখি। আচ্ছা, এখানে ফুল নেগেটিভ দিলে সমস্যা, এটা হবে ডেল্টা নেগেটিভ। এই অক্সিজেনটা হবে ডেল্টা নেগেটিভ। আচ্ছা, তো এখানে যখন এই বেসটা হাইড্রোজেনকে ধরতেছে, তখনই কিন্তু হাইড্রোজেনের সাথে আর বন্ডটা তৈরি হচ্ছে না। এই ট্রানজিশন স্টেট দ্বারা কি বোঝানো হয়, যে এখানে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বন্ডটা তৈরি হচ্ছে, জাস্ট তৈরি হচ্ছে, এখানে একদম তৈরি হয় নাই, এখানে তৈরি হচ্ছে, এরকম একটা অবস্থা। আর এই কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ডটা ভেঙে যাচ্ছে, এই একটা অবস্থা বোঝায়। ট্রানজিশন মানে ট্রানজিট হচ্ছে,
আমাদের এই রিয়েক্টেন্ট থেকে প্রোডাক্টে যাচ্ছি আমরা। সো এর মধ্যে রিয়েক্টেন্ট টু প্রোডাক্ট এর মধ্যবর্তী অবস্থায় এই ঘটনাটা ঘটতেছে। ওকে, তো এখানে ই হয়, আর যখন এই বন্ডে ইলেকট্রন এখানে চলে আসে তখন এই কার্বন আর এই কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড তৈরি হয়। এইরকম ডটেড লাইন দ্বারা বোঝাচ্ছে এই বন্ডটা তৈরি হয় না এখনো, বাট তৈরি হচ্ছে, এরকম একটা ইন্টারমিডিয়েট অবস্থা বোঝাচ্ছে। বুঝতে পারছো জিনিসটা? আর আমাদের এইটাও আমি একটু কারেকশন করে দাঁড়াও, এটাও কারেকশন করা দরকার। এটা হবে এইরকম, মানে এই যে কার্বনের সাথে ব্রোমাইডের যে বন্ডটা, সেই বন্ডটা কিন্তু মানে কি ভেঙে যাচ্ছে না এখানে, এটা বোঝাচ্ছে আর কি। রাফি কি জয়েন আছো? হ্যালো, হ্যালো রাফি, কি জয়েন আছো? হ্যালো, হ্যালো রাফি, জয়েন আছো তুমি? রাফি স্ক্রিন দেখা যাচ্ছে না? ওকে, তো আমি এটা লিখছি, মেকানিজমটার প্রথম স্টেপটা লিখছি। না ভাই, কি বলবো, স্ক্রিন তো কানেক্ট হয়নি মনে হয়। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা শেয়ার করে হয় নাই। ওহ, ওয়েট, এবার হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এবার এসছে। ওকে, তো আমরা এখানে, তুমি কি এই পর্যন্ত দেখছিলা এই যে অ্যাটাকটা যখন দেখাইছিলাম? জি। এই যে অ্যাটাক যখন দেখাইছিলাম এইটার, এই যে বেস যখন অ্যাটাক করে, এই পর্যন্ত তুমি বুঝতে মানে পাইছিলা নাকি না এর আগে এখানে? হ্যাঁ আচ্ছা, তো এখানে যে জিনিসটা হয়, এই অক্সিজেনটা হাইড্রোজেনের সাথে বন্ড ফরমেশন করতেছে, এটা আমরা এইভাবে ডটেড লাইন দ্বারা দেখাই। এরপরে আচ্ছা। হচ্ছে এই কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ডটা ভেঙে যাচ্ছে, এরকম ডটেড লাইন দ্বারা দেখাই। মানে হচ্ছে কি, এইটা ট্রানজিশন স্টেট, মানে প্রোডাক্ট রিয়েক্টেন্ট এবং প্রোডাক্টের মাঝখানে যেই সময়টুকু, এটা হচ্ছে এটা, মানে এর মধ্যবর্তী অবস্থা যে জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে এইটা আমরা দেখাইলাম এটাকে। যদিও ট্রানজিশন স্টেটের সংজ্ঞা কিন্তু এটা না, আমরা ওইদিকে না যাই। তো এরপরে হয় কি, বন্ডে ইলেকট্রন এখানে চলে আসে, তখন এখানে ডাবল বন্ড তৈরি হয়। এই ডাবল বন্ড যে তৈরি হচ্ছে, এটাকে আমরা এরকম একটা ডট লাইন দ্বারা দেখাই। তারপরে কার্বনের সাথে যে ব্রোমাইডের বন্ডটা ভেঙে যায়, এটাকে আমরা এভাবে দেখাই। এখানে পার্শিয়াল নেগেটিভ, এখানে পার্শিয়াল নেগেটিভ। অলরাইট, সো এরপরে কি হয়, এখান থেকে এই যে অক্সিজেনের সাথে ইথানলের বন্ডটা তৈরি, অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ডটা তৈরি হয়ে যায়, সেখান থেকে আমরা এটা ইথানল পাই। হ্যাঁ তারপরে এই ব্রোমাইডটা বেরিয়ে যায়, ব্রোমাইড আয়ন পাই। এরপরে আমরা আলটিমেটলি আমাদের মেইন যে প্রোডাক্টটা, সেখান থেকে অ্যালকিন পাই আমরা। এদিকে হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা মিথাইল, এদিকে এটা আমাদের একটা ডিজায়ার্ড প্রোডাক্ট আমরা পেয়ে গেলাম। সো এইটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই রিয়াকশনটা একটা স্টেপে কিন্তু ঘটছে, এবং এই একটা স্টেপে যেহেতু ঘটছে, কাজেই এইটাই হচ্ছে আমার রেট লিমিটিং স্টেপ বা রেট ডিটারমাইনিং স্টেপ, ঠিক কিনা বলো? জি। সো এই একটা স্টেপে রিয়াকশন ঘটছে, এবং ওই স্টেপটাই আমার রেটকে নির্ধারণ করতেছে। এবং যেই স্টেপ রেট নির্ধারণ করতেছে, ওই স্টেপে আবার দুইটা মলিকুল ইনভলভড, এই একটা মলিকুল আর এই একটা মলিকুল। এই জন্য দুইটা মলিকুল যেহেতু ইনভলভড, এবং এটা যেহেতু এটা এলিমিনেশন রিয়েকশন, তাই এটাকে বলা হয় E2, মানে এলিমিনেশন বাই মলিকিউলার। এইবার চলো আমরা, এই পর্যন্ত বুঝতে পারলাম, এবার চলো আমরা এটার বৈশিষ্ট্যগুলা লিখি, আমাদের তারপরে এটা শেষ হয়ে যাবে টপিকটা। সো ফার্স্ট অফ অল আমাদের এইটা হচ্ছে একটা ওয়ান স্টেপ রিয়েকশন।
এবং এই রিয়াকশনের যে রেট সেটা দুইটা মলিকিউলের উপর ডিপেন্ড করে। সো রেট ইজ ইকুয়াল টু হচ্ছে কে ইনটু এখানে বেজের কনসেন্ট্রেশন এবং সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বা অ্যালকাইল হ্যালাইডের কনসেন্ট্রেশন। অর্থাৎ রেট হচ্ছে দুইটা মলিকিউলের উপর ডিপেন্ড করে, অর্থাৎ এটা হচ্ছে এটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তিন নম্বরে আমরা হচ্ছে এটার এই যে অ্যালকাইল হ্যালাইড গুলোর রিঅ্যাক্টিভিটি অর্ডার দেখবো। reactivity of alkyl halide toward E2, অর্থাৎ E2 রিঅ্যাকশনে আমাদের অ্যালকাইল হ্যালাইড গুলোর রিঅ্যাক্টিভিটি অর্ডার কেমন, সেটা হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। মানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড E2 মেকানিজম বা E2 রিঅ্যাকশন সবচেয়ে বেশি দিবে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার রিঅ্যাক্টিভিটি অর্ডারটা। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, ওকে। সো এই তো আমাদের গেল হচ্ছে E2 মেকানিজম। এখান থেকে আমাদের মনে হয় না আর কিছু পড়ার আছে। এটা এই অর্ডারটা ইম্পর্টেন্ট, এই অর্ডারটা মনে রাখবা। আচ্ছা, চলো আমাদের নেক্সট অংশে যাই আমরা। এবার আমরা সাইড অফ নীতি পড়বো। সাহায্য নিয়ে মনে হয় পড়াই দিছে। হ্যাঁ, এটা আনঅফিশিয়ালি পড়াই দিয়েছি, তাও আবার কি দেখাবো নাকি স্কিপ করবো এটা? ভাই আর দরকার নেই, স্কিপ করে। ওকে, স্কিপ করি, ফাইন। আচ্ছা, আমরা চলি এখন এলকিনের মধ্যে, এলকিনের রিঅ্যাকশন করতে চলে যাই। অ্যালকিনের রাসায়নিক ধর্ম। তো অ্যালকিন সাধারণত তোমার 4 ধরনের বিক্রিয়া দিতে পারে। একটা হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া বা এডিশন রিঅ্যাকশন। একটা হচ্ছে আমাদের অজনীকরণ রিঅ্যাকশন। আরেকটা হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষা। আরেকটা হচ্ছে আমাদের পলিমারকরণ বিক্রিয়া। চলো আমরা একে একে বিক্রিয়াগুলো একটু ডিসকাস করি। আচ্ছা, সংযোজন বিক্রিয়া যদি আমি অ্যালকিনের মধ্যে দেই, তাহলে এর অসম্পৃক্ততা বাড়বে নাকি কমবে বলো তো? অসম্পৃক্ততা কমে যাবে। কমে যাবে, কারণ অসম্পৃক্ততা আসে কিভাবে? যখন কার্বনের যোজনী কমে যায় তখন, মানে যোজনী বলতে তার যখন যোজনী যখন তার মানে ফুল থাকে না, তখন আমরা ডাবল বন্ড দিয়ে যোজনী ফুল করি না। জিনিসটা সহজভাবে বলতে গেলে এরকম, একদম সহজভাবে বোঝানোর জন্য।
বাট আসলে তো ডাবল বন্ড তো এইভাবে আসে না, ডাবল বন্ড তো তোমার টাই অরবিটালের পি অরবিটাল গুলোর ওভারল্যাপিং এর মাধ্যমে আসে। যাই হোক, তো এখানে আমরা যদি সংযোজন করি, এখন আমি যাই সংযোজন করি, হাইড্রোজেন সংযোজন করি আর অন্য কোনো অ্যাটম সংযোজন করি, এখানে অ্যালকিনের অসম্পৃক্ততা বা আনস্যাচুরেশনটা চলে যাবে, এটা হচ্ছে মোট জি। কথা। তো আমি যদি এখানে হাইড্রোজেন সংযোজন করি, আমি অন্য কালি দিয়ে এটা ইউজ করি, সহজ জিনিসটা আমরা রিকিপ করতেছি। তাহলে কি হবে চলো দেখি আমরা। CH3, এটা আমরা অলরেডি দেখে আসছি, এটা আবার তার জাস্ট দেখাচ্ছি আমাদের ধারাবাহিকতা বজায় রাখার জন্য। আমি যদি এখানে অ্যালকিনে হাইড্রোজেন সংযোজন করি, আমরা কি পাবো? অ্যালকিন পাবো না? নিকেন 180°C দিলাম। আসলে এই টেম্পারেচারটা আমি প্রথম দিন যেটা লিখছিলাম ওইটাই কারেক্ট, এখন আমি উদ্দেশ্যের বইটা ফলো করতেছি আপাতত। উদ্দেশ্যের বইটা সাথে অ্যাডমিশনের জন্য একটা স্ট্যান্ডার্ড বই, এই জন্য আর কি রিঅ্যাকশন গুলার মানে এই পড়ানোর সিকোয়েন্সটা ধরে রাখার জন্য বইটা আমি দেখতেছি, এই জন্য এই টেম্পারেচার গুলো একটু ইয়ে হতে পারে আর কি, একটু ভেরিয়েশন হতে পারে। ওকে, তো এইটা হচ্ছে তোমার ইয়ে পাওয়া গেল, একটা অ্যালকিন পাওয়া গেল, এটা আমাদের আগের রিঅ্যাকশন। এবার চলো নতুন একটা রিঅ্যাকশন দেখাই, যে এইটা নতুন না, এটা তুমি বুঝবে আশা করি। এই যে প্রত্যেকটা কোণ, এই যে একটা কোণ, এই একটা কোণ, এগুলো কিন্তু একটা কার্বন বোঝায়, তাই না? জি। এখন এই যে ডাবল বন্ডটা, এটা কি বোঝাচ্ছে? এই কার্বন আর এই যে, দাঁড়াও, এই কার্বন আর এই কার্বনের মধ্যকার ডাবল বন্ড বোঝাচ্ছে না? জি। এখন আমি যদি হাইড্রোজেন এখানে অ্যাড করি তাহলে কি হবে? এই ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে না? হ্যাঁ। সিঙ্গেল বন্ড হয়ে যাবে, সিম্পল। তখন সিম্পল এটা নর্মাল বেঞ্জিন হয়ে যাবে। সাইক্লোহেক্সেন না? হেক্সিন, ওই এইটা এইটা, জি জি। হ্যাঁ হ্যাঁ এটাই, হ্যাঁ আমি ভাবছি এইটা কথা বলতেছো। অলরাইট, সো এটা মানে জাস্ট বললাম বেঞ্জিং রিং এর মতো নরমাল বেঞ্জিং রিং হয়ে যাবে। বেঞ্জিং রিং এ তো নরমালি তোমার এইরকম থাকে না, এটা ইয়ে থাকে না, ইয়ে থাকে, এটা কি বলা হয়, কনজুগেটেড বন্ড রেজোন্যান্স থাকে না, হবে। মানে এরকম জি। একটার পর এটা অন্তর, মানে এটা কি বলা হয়, একান্তর নিবন্ধন থাকে, বাইরে বলা হয় কনজুগেটেড ডাবল বন্ড থাকে, ওইটাই আর কি। সো এই তো এটা হাইড্রোজেন সংযোজন গেল। এবার আসলে আমাদের হ্যালোজেন সংযোজন আমরা দেখি। ওকে, সো ধরে নাও এইটা আমার হচ্ছে একটা অ্যালকিন। তো এখানে যদি হ্যালোজেন অ্যাড হয় তাহলে যে ডাবল বন্ডের যে কার্বন গুলা, সেখানে কিন্তু হ্যালোজেনটা অ্যাড হবে। আমরা আগেই বলছি, কারণ এখানে যদি কিছু একটা অ্যাড হয় তাহলে এখানে কার্বনের মানে এই অ্যালকিনের আনস্যাচুরেশন বা অসম্পৃক্ততা চলে যাবে। তো অসম্পৃক্ততা চলে যাওয়ার জন্য তো ডাবল বন্ডের কার্বনে যুক্ত হতে হবে, তাই না? এই জায়গাটাই খালি আছে। হ্যাঁ, এটা হচ্ছে ডাইহ্যালাইড, ভিসিনাল ডাইহ্যালাইড, সন্নিহিত দুটা কার্বনে আছে না। ওকে, আর যদি এই দুইটা হ্যালোজেন সেম কার্বনে থাকতো তো এটাকে বলা হতো সেমিনাল ডাইহ্যালাইড। এটা একটা এক্সাম্পল ছিল, আমরা এটার মধ্যে আর গভীরে না যাই, এখানে আর প্রয়োজন নাই। এইবার চলো আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা হচ্ছে হ্যালোজেন অ্যাসিড সংযোজন। এইটা পড়ার জন্য আমাদেরকে মার্কনিকভ রুলটা ফলো করতে হবে। মার্কনিকভ রুল, আমরা চলো ওইটা একটু দেখবো ভালোভাবে।
হ্যালোজেন অ্যাসিড কোনগুলা বলতে পারবা? এই যে তোমার ধরো HBr, জি, HCl, এগুলি। HF এইগুলা। তো এগুলা যদি আমরা অ্যালকিনে এখানে সংযোজন করি তাহলে এই বিক্রিয়াগুলো কিরকম হয়, কোন কোন ভেরিয়েশন আসে, এগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো এই টাইপটা বা এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু অ্যালকিনের মধ্যে একটু স্পেশাল জিনিস, এটাকে আমরা একটু বিস্তারিত সময় নিয়ে পড়ি। প্রথম কথা হচ্ছে আমরা ধরে নাও তোমার কাছে এই অ্যালকিনটা আছে, কিছু কথা এখানে বলে রাখা প্রয়োজন, তাহলে আমাদের সুবিধা হবে জিনিসটা। ওকে, তো এইটার দিকে লক্ষ্য করে দেখো একটা জিনিস, এইটা ডাবল বন্ডের উভয় পাশে নাম্বার অফ হাইড্রোজেন সমান না? এই ডাবল বন্ডের এই পাশে কি আছে? 4টা হাইড্রোজেন আছে, এইদিকে 4টা হাইড্রোজেন আছে। জি, সো এই রকম হচ্ছে যেরকম অ্যালকিন যেগুলা ডাবল বন্ডের উভয় পাশে হাইড্রোজেন সমান থাকে, আমরা ওগুলোকে বলবো সিমেট্রিক অ্যালকিন বা প্রতিসম অ্যালকিন। এটা হচ্ছে প্রতিসম অ্যালকিন। আর এখানে এই ডাবল বন্ডটা উভয় পাশে কি নাম্বার অফ হাইড্রোজেন সমান? না। এদিকে 2টা, এদিকে 4টা, সো এটাকে আমরা বলবো অপ্রতিসম অ্যালকিন। আচ্ছা, এবার আমরা যে বিকারক অংশটা যে পড়ছিলাম, সুষম বিভাজন, তারপরে বিষম বিভাজন, মনে আছে? একটু রিকল করে দেখো তো। যে সকল বিকারকটা ভাঙলে তোমার নেগেটিভ পজিটিভ চার্জ পাওয়া যায়, এগুলোকে কি বলা হতো? কোন ধরনের বিকারক? এটা বিষম। বিষম না? বিষম জি, বিকারক। এখন আমি যদি তোমাকে এটা লিখি, এই যে এটা HBr, এটা কোন ধরনের বিকারক হবে? এটা বিষম হবে। বিষম বিকারক, রাইট। অথবা অপ্রতিসম বিকারক, এটাকে অনেক সময় অপ্রতিসম বিকারক বলে কিনা আমার বইয়ে কি বলছে দেখতে হবে, বাট এটাকে ইংলিশে বলে, অনেক টার্ম টার্ম দিয়ে বলে, বাট বাংলায় কি বলে এটা তো দেখতে হবে। দাঁড়া একটা মিনিট। হ্যাঁ, এটাকে অপ্রতিসম বিকারক বলে, প্রতিসম বিকারক বলে। তো এখন এই অপ্রতিসম বিকারক যেগুলা, এইগুলার ক্ষেত্রে যখন তারা এলকিনের মধ্যে অ্যাড হবে, আচ্ছা এখানে বলে রাখি আমার কারেন্ট চলে গেছে রাফি, সো লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে, এই জন্য আমি দুঃখিত। আমি ক্লাসে রেকর্ড করে দিই, তারপর তুমি দেখে নিও সুবিধা মতো সময়। এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই অপ্রতিসম বিকারক যখন এলকিনে যখন অ্যাড হয় তখন একটা তারা নির্দিষ্ট একটা নিয়ম মেনে চলে এখানে অ্যাড হয়। ওই নিয়মটাকে বলা হয় মার্কনিকভ নীতি বা মার্কনিকভ রুল। তো আমরা চলো এটা একটু ডিসকাস করি যে মার্কনিকভ নীতিটা আসলে কি। হ্যাঁ, এটা কি আমাদের বলে? মার্কনিকভ নীতিটা আসলে কি, এটা আমাদেরকে কি বলে? আমরা আগেই বলছি যে যখন অপ্রতিসম বিকারক গুলা বা বিষম বিকারক গুলা হচ্ছে এখানে আমাদের অপ্রতিসম অ্যালকিনের মধ্যে অ্যাড হয়, তখন তার একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে এখানে একটা অ্যাড হয়। হ্যাঁ, সো ওই নিয়মটা আমরা, ওই নিয়মটাকে বলা হচ্ছে মার্কনিকভ নীতি। এটা কি বলে আমাদেরকে? এটা আমাদেরকে বলে যে অপ্রতিসম, এটা স্টেটমেন্ট আমি লিখে চলো আগে, তারপরে আমি এটা বলতেছি। অপ্রতিসম অ্যালকিন, অপ্রতিসম অ্যালকিন না বলে আমি অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ বলে ভালো হয়, কারণ এটা তো অ্যালকাইনের ক্ষেত্রেও আসতে পারে, তাই না?
সো আমি যদি এলকিন না বলে অসম্পৃক্ত জৈব যৌগ বলি। সংযোজন বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ সাধারণত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত অসম্পৃক্ত কার্বন পরমাণু যুক্ত হয়। এটা হচ্ছে তোমার স্টেটমেন্ট। ওকে, এইবার চলো আমরা এটা একটু ব্যাখ্যা করি। জিনিসটা কি বললো যে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ, তাহলে এটা হচ্ছে আমাদের একটা অপ্রতিসম একটা জৈব যৌগ, অসম্পৃক্ত জৈব যৌগ, তাই না? সো এই রকম গুলার ক্ষেত্রে যখন এটা অপ্রতিসম বিকারক যেমন HBr যখন এখানে অ্যাড হবে বা যুক্ত হবে, তখন কি হয়, এই অপ্রতিসম বিকারকের যে নেগেটিভ অংশ যেটা, এটা সাধারণত কি হয়, যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে যুক্ত হবে। আর অপ্রতিসম বিকারকের ধনাত্মক প্রান্তরা যুক্ত হবে কোথায়, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে। খুব সিম্পল কথা। ওকে, তো চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি। ধরে নাও আমার এই রিঅ্যাকশনটাই ধরে নাও, এই যে এইটার সাথে এটা রিঅ্যাকশন ধরে নাও। হ্যাঁ, এই যে আমার এই যে এইটা এটা একটা অপ্রতিসম অ্যালকিন, তাই না? CH3 CH ডবল বন্ড CH2, এইটার সাথে যখন আমার অপ্রতিসম বিকারক যেমন HBr যখন অ্যাড হবে, তখন HBr এর মধ্যে এই হাইড্রোজেনটা প্লাস এটা মাইনাস, ঠিক কিনা? তো এই রুলটা কি বলছে আমাদেরকে, এই রুলটা বলছে যে এই অপ্রতিসম বিকারকের যে ঋণাত্মক অংশটা মানে ব্রোমাইড যেটা, এটা যুক্ত হবে এই অপ্রতিসম এলকিনের ডাবল বন্ডের কার্বনগুলার যেখানে হাইড্রোজেন কম আছে এখানে। তার মানে এখানে আছে হাইড্রোজেন কম, তাহলে ব্রোমাইডটা যুক্ত হবে এখানে, ঠিক কিনা? আর ধনাত্মক প্রান্তটা কোথায় যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে। তার ধনাত্মক প্রান্ত যুক্ত হবে এই কার্বনে, এই কার্বনে। বুঝা গেল জিনিসটা? খুবই সিম্পল। তার মানে জিনিসটা বানানোটা এইরকম, CH3 CH, তাই না? তারপর হচ্ছে ব্রোমাইডটা যুক্ত হবে এই কার্বনে, তাই না? তারপর কি হবে, CH2 আর আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে এই কার্বনে। এই তো হয়ে গেল। এইবার ভাই একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই তো হচ্ছে মার্কনিকভ নীতি ফলো করলে এইরকম একটা প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, ঠিক কিনা? আচ্ছা, এইবার যদি এমন হয় এই পজিটিভ প্রান্তটা এই কার্বনে যুক্ত না হয় এই কার্বনে যুক্ত হয়ে গেল, কথা বুঝো। এইবার যদি এমন হয় এই যে পজিটিভ প্রান্ত যেটা, এটা যদি এই কার্বনে গিয়ে যুক্ত হয়, নর্মালি তো এই কার্বনে যুক্ত হওয়ার কথা, বাট যদি মার্কনিকভ নীতি ফলো না করে এই কার্বনে যুক্ত হয়ে যায়, তখন কিরকম হবে? তখন সিম্পলি এরকম হবে, CH3 CH, এখানে হবে কি, এটা হাইড্রোজেন আসবে, সিম্পল। এখানে কি হবে, CH2 হবে, আর
নেগেটিভ অংশটা যুক্ত হয়ে যাবে কোথায় বলতো? তখন এই কার্বনে যুক্ত হয়ে যাবে, এই কার্বনে, তাই না? তখন কি হবে? এখানে একটা নেগেটিভ ব্রোমাইডটা আসবে। বুঝতে পারলাম জিনিসটা? আচ্ছা, তাহলে এই প্রোডাক্ট যেটা পাওয়া গেছে এইটা, এই জিনিসটা পাওয়া গেছে মার্কনিকভ রুল ফলো করে, তাই না? সো মার্কনিকভ রুল ফলো করে যে প্রোডাক্টটা পাওয়া যাবে সেটা হবে মেজর প্রোডাক্ট। কি হবে? মেজর প্রোডাক্ট পাওয়া যাবে। আর যেটা মার্কনিকভ রুল ফলো না করে পাওয়া গেছে বা মার্কনিকভ রুলের বিপরীতে গিয়ে পাওয়া গেছে সেটা হবে মাইনর প্রোডাক্ট। মাইনর প্রোডাক্ট এর মানে কি? এর মানে হচ্ছে যখন আমি এইটার সাথে এটা রিয়েকশন দিব, তখন আমি রিয়েকশন মিক্সচারের মধ্যে বা যখন প্রোডাক্ট পাওয়া যাবে তখন দেখা যাবে যে এই দুইটাই তৈরি হবে, তবে এদের মধ্যে এই জিনিসটার পার্সেন্টেজ থাকবে বেশি, এইটার পার্সেন্টেজ থাকবে কম। এটা এমন হতে পারে যে এইটা 70%, এটা 30%, এইরকম কিন্তু মানে স্পেসিফিক রেশিও আছে। বুঝতে পারছো? এরকম কিন্তু নির্দিষ্ট রেশিও আছে, ওই রেশিওতে এগুলা পাওয়া যায়। সো এই তো, যেটা মার্কনিকভ রুল ফলো করে তৈরি হবে এটা হচ্ছে মেজর প্রোডাক্ট। সো আমরা এখানে লিখে দিতে পারি মার্কনিকভ রুল রুল ফলো করে যে প্রোডাক্ট পাওয়া যাবে, ফলো করলে কি পাওয়া যাবে? মেজর প্রোডাক্ট। কি পাওয়া যাবে? মেজর প্রোডাক্ট পাওয়া যাবে। ওকে, ফাইন। ভাই এইগুলা ব্যাখ্যা কিন্তু প্রতিটা জিনিসের ব্যাখ্যা আছে। কেন মার্কনিকভ রুল ফলো করলে মেজর প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এইটার কিন্তু ব্যাখ্যা আছে। চাইলে আমি ব্যাখ্যা দিতেই পারি। ওকে, চাইলে আমি ব্যাখ্যা দিতেই পারি। চলো একটু ব্যাখ্যা দিয়ে দিই, মনের মধ্যে খটকা রেখে লাভ নাই, তাই না? মানে মার্কনিকভ রুল ফলো করলে কেন মেজর প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, মার্কনিকভ রুল ফলো না করলে কেন মাইনর প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, চলো আমরা সেটা একটু একটু করে দেখে আসি। হ্যাঁ, আচ্ছা, এটা ব্যাখ্যা চলো আমরা দেখি, এটা চলো এক্সপ্লেনেশন আমরা দেখি। এগুলো আমাদের আসলে ইন্টারে পড়ে আসা উচিত। হ্যাঁ, তাও আমি জাস্ট একটু হালকা করে বলে রাখি, যদি কোথাও কাজে লাগে লাগতে পারে, আদারওয়াইজ এটা মনের খোরাক আর কিছু না। আচ্ছা, তো এখন তুমি লক্ষ্য করো ভাই, আমি যদি মার্কনিকভ রুল ফলো করি তাহলে কি হবে? তাহলে কি হবে বলতো? তাহলে প্রথম ধাপে কি হবে? তোমার এই যে পজিটিভ প্রান্ত যেটা, এটা কোথায় যুক্ত হবে? যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে যুক্ত হবে, তাই না? আচ্ছা, তাহলে যে জিনিসটা হবে CH3 CH, তাই না? এরকম না? CH2, তো যখন এখানে HBr যুক্ত হবে, এটা কিন্তু এক ধাপে রিয়েকশনটা হয় না, এটা রিয়েকশন হয় দুই ধাপে। প্রথম ধাপে কি হবে? প্রথম ধাপে এই যে এইচ প্লাস আছে না, এটা যুক্ত হবে গিয়ে এই কার্বনে, মানে পজিটিভ কার্বন, পজিটিভ না সরি পজিটিভ প্রান্ত যেটা, এটা যুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেন বেশি সেই কার্বনে। আচ্ছা, তখন কি পাওয়া যাবে? তখন এরকম জিনিস পাওয়া যাবে CH3 CH, তাই না? CH3 পাওয়া যাবে, আর এখানে একটা পজিটিভ কার্বন পাওয়া যাবে, মানে পজিটিভ চার্জ তৈরি হবে আর কি। কেন পজিটিভ চার্জ তৈরি হবে? কারণ এই যে এই ডাবল বন্ডটা কিন্তু এখানে হাইড্রোজেনের সাথে বন্ড তৈরি হয়ে গেছে, মানে এই ডাবল বন্ডের যে একটা বন্ড, এটা কিন্তু এই যে একটা হাইড্রোজেনের সাথে এই কার্বনের যে বন্ড তৈরিতে সেটা ব্যবহার হয়ে গেছে। তাহলে এই ডাবল বন্ডটা কিন্তু এই যে ডাবল দাঁড়াও, এই যে ডাবল বন্ডের কিন্তু অংশটা কিন্তু এই কার্বনের ছিল, বাট এই কার্বনটা তখন ডাবল বন্ড হারাই ফেললো না, এই বন্ডটা হারাই ফেললো, এই জন্য এখানে একটা পজিটিভ চার্জ দিয়ে এটাকে মানে এটাকে ইন্ডিকেট করা হয় আর কি। ওকে, এটা বেসিক কথা ছিল, এটা না বললেই পারতাম আর কি। ওকে, ফাইন। তাহলে এই যে কার্বোক্যাটায়নটা পাওয়া গেল, এটা কি বলতো? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আচ্ছা, এরপরে যে জিনিসটা হয় এখানে, এরপরে ধাপে কি হয়? এখানে ব্রোমাইডটা এসে অ্যাটাক করে, ব্রোমাইড আছে না, এই ব্রোমাইডটা আসে এই কার্বনে অ্যাটাক করে, তখন কি পাওয়া যায়? তখন এরকম পাওয়া যায় CH3 CH ব্রোমাইড CH3। আচ্ছা, এই প্রোডাক্ট পাওয়া যায়, ফাইন। এইবার চলো, আমি যদি মার্কনিকভ রুল ফলো না করে আমি এখানে যদি মানে হাইড্রোজেন ব্রোমাইড সংযোজন করি, তখন কি পাওয়া যায় দেখো। তখন কি হবে? হাইড্রোজেন এখানে আছে, এরকম ব্রোমাইড আছে, তখন যে জিনিসটা হবে প্রথম ধাপে কি হবে? যেহেতু আমি মার্কনিকভ রুল ফলো করতেছি না, তখন কি হবে? তখন হচ্ছে তোমার এই হাইড্রোজেনটা যুক্ত হবে কম হাইড্রোজেন যেখানে আছে সেখানে যুক্ত হবে, এই কারণে এখানে যুক্ত হবে গিয়ে কম হাইড্রোজেন যেখানে আছে সেখানে যুক্ত হবে, তার মানে যুক্ত হবে এইখানে গিয়ে এই কার্বনে, তাই না? তখন জিনিসটা হবে এরকম CH3 CH2 আর CH2, তখন পজিটিভ চার্জ আসবে এই কার্বনে। তো এটা কি বলতো? এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি
কার্বোকেটায়ন। এই ধাপে কি হবে, ব্রোমাইড যখন এসে অ্যাটাক করবে তখন কোন কার্বনে অ্যাটাক করবে, এই কার্বনে, পজিটিভ চার্জ এখানে এখানে, তখন আমাদের এই প্রোডাক্ট হবে এরকম CH3 CH2 CH2 ব্রোমাইড, এরকম না? আচ্ছা, এইবার তুমি বলো ভাই, যখন আমি মার্কনিকভ রুল ফলো করেছিলাম তখন আমি কি পেয়েছি, 2 ডিগ্রি কার্বোকেটাইন, কি পেয়েছি, 2 ডিগ্রি কার্বোকেটাইন, তাই না? আর যখন আমি মার্কনিকভ রুল ফলো করি নাই তখন কি পাইছি, 1 ডিগ্রি কার্বোকেটাইন। 2 ডিগ্রি কার্বোকেটাইন স্টেবল নাকি 1 ডিগ্রি কার্বোকেটাইন স্টেবল? অবশ্যই 2 ডিগ্রি কার্বোকেটাইন স্টেবিলিটি বেশি, এটা অনেকবার ব্যাখ্যা করেছি ক্লাসে। 2 ডিগ্রি কার্বোকেটাইন স্টেবিলিটি বেশি, তার মানে যেহেতু 2 ডিগ্রি কার্বোকেটাইন স্টেবিলিটি বেশি, তাই 1 ডিগ্রির তুলনায় 2 ডিগ্রি কার্বোকেটাইন বেশি তৈরি হবে। তো যদি এই জিনিসটা বেশি তৈরি হয় তার মানে কি হবে, এইটার প্রোডাকশন বেশি হবে। যদি 1 ডিগ্রি কার্বোকেটাইনের তুলনায় 2 ডিগ্রি কার্বোকেটাইন বেশি ফরমেশন হয়, তার অর্থ হচ্ছে এইটা তত দ্রুত তৈরি হবে, যেহেতু এটার স্টেবল বেশি তাই এটা দ্রুত তৈরি হবে এবং এইটার পার্সেন্টেজটাও কি থাকবে বলতো, বেশি থাকবে। এজন্যই মার্কনিকভ রুল ফলো করে যে প্রোডাক্ট পাওয়া যায় সেটা কি হয়, মেজর প্রোডাক্ট। আশা করি জিনিসটা তুমি বুঝতে পারছো, না বুঝলে আমাকে প্রশ্ন করবা। ওকে, ফাইন। তো এটা হচ্ছে আমাদের মার্কনিকভ রুল ফলো করলে যে জিনিসটা হয়, এটা হচ্ছে মার্কনিকভ রুল ফলো করলে যে জিনিসটা হয়, আর এটা হচ্ছে এটা মার্কনিকভ রুল ফলো না করলে যে জিনিসটা হয়। ওকে, তো এটা আমাদের ব্যাখ্যা গেল এখান থেকে। ফাইন, এখানে আমাদের এইটা গেল। চলো আমরা কয়েকটা স্পেসিফিক এক্সাম্পল দেখি। এখানে এইটারই মধ্যে স্পেসিফিক এক্সাম্পল দেখি, মানে এই টাইপের মধ্যেই, তাহলে আমাদের জিনিসটা আরো একটু ক্লিয়ার হবে। এই রিঅ্যাকশনটাই আমি আবার একটু লিখি, মানে এটা তো আমি জাস্ট টাইপটা কভার করার জন্য আমি এখানে এক্সাম্পলটা দেখাইছি, বাট এখানে একটু সুন্দর গুছিয়ে লিখি জিনিসটা। CH3 CH ডবল বন্ড CH2 2H Br। তো যদি আমি এটার সাথে রিঅ্যাকশন দেই কি হবে বলতো, একটা প্রোডাক্ট পাওয়া যাবে যেটা মার্কনিকভ রুল ফলো করে, তাই না? সো আমি যদি মার্কনিকভ রুল ফলো করে প্রোডাকশনটা করি তখন কি পাওয়া যাবে, CH3, এই হাইড্রোজেনে কার্বন কম আছে, এই হাইড্রোজেন কম আছে, তাহলে এখানে ব্রোমাইড যুক্ত হবে, CH ব্রোমাইড, এখানে হাইড্রোজেন বেশি আছে তাহলে এখানে হাইড্রোজেন যুক্ত হবে, CH3, তাই না? এটা হচ্ছে মার্কনিকভ রুল ফলো করে। আর এটাই কি হবে, মেজর প্রোডাক্ট হবে না? এটা হচ্ছে মেজর প্রোডাক্ট। আরেকটা প্রোডাক্ট পাওয়া যাবে যেটা মার্কনিকভ রুল ফলো না করে, তাই না? সো এখানে হাইড্রোজেন কম আছে, এখানে আমরা কি দিব বলতো, এখানে আমরা হাইড্রোজেন দিব, আর এর পুরোটাতে হাইড্রোজেন বেশি আছে সেখানে আমরা ব্রোমাইড দিব। এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। তো আমরা যদি ক্যালকুলেশন করি, একটা ক্যালকুলেশন আছে, এটা আমাদের ইউনিভার্সিটি শেখানো হয় যে এইটার পার্সেন্টেজ কত আর এটার পার্সেন্টেজ কত, এটা কিন্তু ক্যালকুলেশন করে বের করা যায়। সো ওই ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে আমরা দেখা যাবে যে এইটা হচ্ছে তোমার 90%, এই যে তোমার মেজর প্রোডাক্ট যেটা, এটা হচ্ছে 90%, আর এটা হচ্ছে 10%। সবসময় 90% 10% লাগবে এমন না, এটা 70%, 30%, 80%, 20% এরকম হতে পারে, অথবা অন্য কোনো রেশিও হতে পারে। ওকে, আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল, এটা ভালো এক্সাম্পল। ওকে, ফাইন। এইবার মার্কনিকভ রুল যেরকম আছে, বিপরীত মার্কনিকভ রুল কিন্তু একটা আছে। ওকে, সো বিপরীত মার্কনিকভ রুলটা কি, সেটা হচ্ছে তুমি যখন, একজন বিজ্ঞানী আছে তার নাম হচ্ছে খারাজ। ওকে, এই বিজ্ঞানী খারাজ করছে কি কি করছে, যে এই যে রিঅ্যাকশনটা হয় অপোজিশন অ্যালকিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটা তুমি কি করছিল, আচ্ছা তো আমি এটার টাইটেল নামটা লিখি, এটা হচ্ছে তোমার খারাজের নীতি বা বিপরীত মার্কনিকভ নীতি। উনি কি করছিল, উনি হচ্ছে এই যে অপোজিশন অ্যালকিনের সাথে তোমার যে হাইড্রোজেন ব্রোমাইডের রিঅ্যাকশনটা হয়, এই রিঅ্যাকশনটাতে উনি কি করছে, তোমার যে অ্যাসিড পারক্সাইড,
মানে এলকাইল পারক্সাইড যেটা উনি এটা ইউজ করছিল। তো ইউজ করার কারণে যে জিনিসটা পাওয়া গেছে সেটা হচ্ছে, আমি তার জিনিসটা লিখি তারপর ব্যাখ্যা করি। উনি কি করেছিল, জাস্ট আমরা যখন হাইড্রোজেন বোমার রিয়েকশনটা দিচ্ছিলাম, তো উনি কি করছে এখানে রিয়েকশনে এই যে অ্যালকাইল পারক্সাইড যেটা R+O+R এটা ইউজ করছিল। এটা ইউজ করার কারণে দেখা গেল যে এই রিয়েকশনটার যে ফলাফলটা সেটা মার্কনিকভ নীতি ফলো করে যে ফলাফলটা পাওয়া যায় তার ঠিক উল্টা হয়। সো আমরা যদি এখানে লিখি, যেমন তুমি চিন্তা করে দেখো, CH3 CH bromide CH3 CH3 সো মার্কনিকভ রুল ফলো করলে যে জিনিসটা হয় সেটা কি বলতো, সেটা হচ্ছে দেখা যায় যে এইটা হয় আমাদের মেজর প্রোডাক্ট মার্কনিকভ রুল ফলো করলে, তাই না? আর এটা কি হইতো, মাইনর প্রোডাক্ট, তাই না? তো যখন তুমি ফারাসের নীতি অনুসারে এইটা ইউজ করবা, তখন দেখা যাবে যে এইটার এই যে ফলাফলটা ঠিক উল্টা হয়ে যাবে। উল্টা মানে কি, এই মেজর প্রোডাক্ট যেটা হওয়ার কথা ছিল সেটা হয়ে যাবে মাইনর, এটা তখন কি হয়ে যাবে, এটা তখন হয়ে যাবে মাইনর প্রোডাক্ট হয়ে যাবে। আর যেটা মাইনর হওয়ার কথা সেটা হয়ে যাবে মেজর। এটা হচ্ছে তোমার এই রিঅ্যাকশনটার বা এই নীতিটার সামারি। ওকে, ফাইন। তো আমরা যদি এক্সপেরিমেন্টালি দেখি তাহলে এটা পার্সেন্টেজটা কিন্তু একদম মার্কনিকভ নীতি ফলো করলে যে পার্সেন্টেজ আছে এটার মতো এক্স্যাক্টলি এরকম হবে না, জিনিসটা পার্সেন্টেজের মধ্যে একটু হবে, একটু ভেরিয়েশন আসবে। তবে মূল কথাটা হচ্ছে এই ফলাফলটা একদম উল্টা হয়ে যাবে, যেটা মেজর হওয়ার কথা সেটা হয়ে যাবে মাইনর, যেটা মাইনর হওয়ার কথা সেটা হয়ে যাবে মেজর। সো এখানে পার্সেন্টেজটা দেখা যায় যে এই যে জিনিসটা মানে এই যেটা মেজর হওয়ার কথা ছিল এটা হয়ে যায় মাইনর, এটা পার্সেন্টেজ থাকে 0.9%, মানে অনেক কম। আর যেটা মেজর মাইনর হওয়ার কথা সেটা হয়ে যায় কি বলতো মেজর, এবং এইটা পার্সেন্টেজ থাকে 99.1%। অর্থাৎ এটা অনেক বেশি একটা ভেরিয়েশন চলে আসে এখানে। যেখানে 90% 10% ছিল সেটা কিন্তু আরো মানে ভেরিয়েন্ট হয়ে কি হয়ে গেল 0.9% আর 99.1%। সো এটাই হচ্ছে আমাদের বিপরীত মার্কনিকভ নীতি। তো এখানে আমাদের কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে এমসিকিউর জন্য, খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই যে খালাসের নীতিটা শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, আমরা এটা লিখে রাখি। মানে খালাসের নীতির ক্ষেত্রে এটা শুধুমাত্র HBr এর ক্ষেত্রে এই নীতিটা প্রযোজ্য। মানে তুমি যখন এলকিনের সাথে যখন তুমি এলকিনের বিপরীত মার্কনিকভ যে রিঅ্যাকশনটা ঘটাতে চাইবা এটা শুধুমাত্র HBr এর ক্ষেত্রে প্রযোজ্য। আমি এই কথাটা বলতে চাইলাম। ওকে, যে অ্যালকিনের সাথে শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইড যদি রিঅ্যাকশন দেয় তখনই এই ফলাফলটা দেখানো সম্ভব। অ্যালকিনের সাথে অন্য কোনো অ্যাসিড যেমন HCl HBr এগুলো দিলে কিন্তু এই ফলাফলটা প্রদর্শন করবে না। তো আমরা লিখি যে অ্যালকিনের শুধু অ্যালকিনের সাথে, শুধু না লিখি আমি অ্যালকিন থেকে শুরু করি, তাহলে আমাদের জিনিসটা আর একটু বোধগম্য হবে। অ্যালকিনের সাথে HBr এর এটা স্যার বুঝতে পারছো? সো এটা অনেক সময় এডমিশনে কোয়েশ্চেন আসে, যেমন এরকম একটা কোয়েশ্চেন আমি দেখছিলাম যে তোমার এরকম একটা কোয়েশ্চেন ছিল না, এই যে HBr দিয়ে কোন কোন বিকারক এই ইয়ে দিয়ে মানে এই নীতিটা ফলো করে, এইরকম একটা কোয়েশ্চেন আমার সম্ভবত এডমিশনে ছিল। এটা আমি একটু খুঁজতে পেয়ে যাবো আর কি। সো এটা মনে রাখবা, এই জিনিসটা এই টার্মটা মনে রাখবা। শুধু HBr এর ক্ষেত্রে HBr শুধু পারোসাইড প্রভাব দেখায় আর কি, হ্যাঁ, অন্য কোনো বিকারক এই এই প্রভাবটা বা এই যে পারোসাইডের যে ইফেক্টটা এটা কিন্তু প্রদর্শন
করে না, এটা একটু মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট। ওকে ফাইন। তো এখানে আমাদের পারক্সাইড লাগবে, তো পারক্সাইড হিসেবে তোমার হাইড্রোজেন পারক্সাইড যেটা, এটা কিন্তু ইউজ করা হয় H2O2 যেটা। সো এটা কিন্তু এটা মনে রাখবা, H2O2। এটার উপস্থিতিতে কি হয়, এটার উপস্থিতিতে বিপরীত মার্কনিকভ নীতি বিপরীত মার্কনিকভ নীতি প্রদর্শন হয়, এটা মনে রাখবা। এবং এই বিপরীত মার্কনিকভ নীতির যে রিঅ্যাকশন মেকানিজমটা, সেটা হয় ফ্রি রেডিক্যাল মেকানিজম। ফ্রি রেডিক্যাল মেকানিজম, এটা তোমাকে অবশ্যই দেখানো হয়েছে ক্লাসে, ফ্রি রেডিক্যাল মেকানিজম। আর মার্কনিকভ নীতির যে মেকানিজমটা, সেটা তোমরা অলরেডি দেখাচ্ছি না কিরকম হয়। এই যে ওইগুলো প্রিভিয়াস পেজটা, এই যে এখানে দেখানো হয়েছে না মেকানিজমটা, এই যে দেখো, এটা কিন্তু মেকানিজমটাই দেখানো হয়েছে। ওকে ফাইন। আর এখানে যখন বিপরীত মার্কনিকভ নীতি ফলো হবে, তখন সেই মেকানিজমটা কি হবে, ফ্রি রেডিক্যাল মেকানিজম। এটা একটু মনে রাখবা, তাহলেই তোমার এই টাইপটা ইনশাল্লাহ কভার হয়ে যাবে। ওকে, সো এই তো এখান থেকে আমাদের হচ্ছে মার্কনিকভ নীতি, বিপরীত মার্কনিকভ নীতি কোয়েশ্চন গুলো আসবে, যা দেখলাম ক্লাসে। আর এইটা একটু মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে ফাইন। সো অপ্রতিসম বিকারকের মধ্যে আরো কয়েকটা জিনিস এখানে আমার যদি অ্যাড করতাম, তাহলে হয়তো আর একটু ভালো হইতো। যে অপ্রতিসম বিকারক শুধু যে HCl HBr এগুলো না, আরো অনেকগুলো আছে, যেমন সালফিউরিক অ্যাসিডের মধ্যে তো হতে পারে, তাই না? সালফিউরিক অ্যাসিড হইতে পারে তোমার HOCl, সেখানে H মাইনাস OCl প্লাস, এটা হইতে পারে। ওয়াটার, সেটাও কিন্তু একটা অপ্রতিসম বিকারক, যেমন ওয়াটারের মধ্যে H প্লাস থাকে, OH মাইনাস থাকে, তাই না? সো এইগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, এইটা গেল সংযোজন বিক্রিয়া। এইবার চলো আমরা দেখি, আচ্ছা সংযোজন বিক্রিয়ার মধ্যে আরেকটা সংযোজন বিক্রিয়া আছে আমাদের, হাইড্রোজেন সায়ানাইডের সংযোজন। চলো এটাও দেখতে পারি আমরা চাইলে। হাইড্রোজেন সায়ানাইড সংযোজন, HCN সংযোজন। এটা খুব সহজ রিঅ্যাকশন। তো ধরে নাও এটা হচ্ছে আমার একটা অ্যালকিন, এখানে আমার হাইড্রোজেন সায়ানাইড আছে। তাহলে বলো তো হাইড্রোজেন সায়ানাইডের কোনটা প্লাস কোনটা মাইনাস? এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, তাই না? তাহলে এখানে যদি আমি মার্কনিকভ নীতি ফলো করি, তাহলে এইটা কিন্তু মার্কনিকভ নীতি ফলো হবে না। কেন হবে না? প্রথম কথা হচ্ছে এটা একটা অপ্রতিসম অ্যালকিন না, এটা একটা প্রতিসম অ্যালকিন না। আচ্ছা, তো প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে কিন্তু মার্কনিকভ নীতি ফলো হয় না। মানে মার্কনিকভ নীতি ফলো করলেও যা, না করলেও তা, এটা মার্কনিকভ নীতির এখানে ইফেক্ট কোনো না থাকবে না, ঠিক আছে? যেহেতু এটা প্রতিসম অ্যালকিন, দুই কার্বনেই কিন্তু তোমার কি থাকবে বলতো, হাইড্রোজেন সমান থাকবে, তাই না? সো এটা আসলে আমাদের কোনটা ইফেক্ট পড়বে না, এটা নরমালি আমি যদি অ্যাড করি তাহলে হয়ে যাবে। ওকে, যে কোনো একটা কার্বনে আমি যদি পজিটিভ প্রান্ত যোগ করি, যেমন CH3 যুক্ত করলাম, আর এখানে আমি যদি সায়ানাইড যুক্ত করি, তাহলে এখানটা হয়ে যাবে। ওকে, অর্থাৎ এখানে মার্কনিকভ নীতি ফলো করা না করা একই কথা, বাট তাও আমরা যে কোনো একটা কার্বনে এড করলাম, এর অপর কার্বনে আমরা নেগেটিভ প্রান্ত যুক্ত করলে কিন্তু হয়ে যাবে। সো এটা কিন্তু অন্য অ্যালকিনের ক্ষেত্রে হতে পারে, এটা বইয়ে এক্সাম্পলটা দেওয়া আছে দেখে আমি এটা দিলাম। এটা অন্য এক্সাম্পল দিলে হতে পারে, মানে যদি অন্য কোনো অ্যালকিন দাও, সেক্ষেত্রে কিন্তু মার্কনিকভ নীতি ফলো হবে, কারণ এটা স্টিল কিন্তু এটা কি একটা অপ্রতিসম বিকারক। ওকে ফাইন। সো আমি জাস্ট এই রিলেশন গুলো তোমাকে ওভারভিউ দিচ্ছি, একটু জাস্ট মানে রিকল করে দিচ্ছি, যাতে তোমার আর কি পরবর্তী সমস্যা না হয়। ওকে, আর একটু যাতে ছোট ছোট যে বেসিক গুলা, এগুলো যাতে একটু ইয়ে হয়ে যায়, একটু রিকল হয়ে যায়, রিভাইজ হয়ে যায়, আর কিছু না। আমি জানি সবই তুমি জানো, এগুলো পারার কথা, ইন্টারের খুব সহজ সহজ পড়াশোনা এগুলা। জাস্ট একটু রিকল করে দিচ্ছি, কারণ ছোট ছোট জিনিস কথাগুলো ক্লাসে যেগুলো বলবো, এগুলো তোমার বেসিকটাকে একটু স্ট্রং করবে আর কি, হ্যাঁ, একটু ইন্টেন্সিফাই করবে, ওইটাই আর কি। ক্লাস এটাই আমার একটু মানে মূল টার্গেট। ফাইন। নেক্সট আমাদের রিঅ্যাকশনটা হচ্ছে অজন সংযোজন। চলো আমরা একটু শুরুর দিকে যাই, কি কি পড়ে আসলাম। আমিও এডমিশনে এরকম অনেক কিছুই আর কি শিখছিলাম,
নতুন করে না বলতে ইন্টারে অনেক কিছুই হয়েছে, দেখা গেল যে আনক্লিয়ার থেকে গেল, এডমিশনে গিয়ে ওইগুলো আর কি আবার একটু কাভার মানে একটু জ্বালাই হয়েছিল বা একটু বেশি ক্লিয়ার হয়েছিল। তো এটাই আমার ইন্টেনশন দেখা যায় এইচএসসি তে যে রেগিংস গুলো ছিল সেগুলো যেন এডমিশনে কাভার হয়ে যায়, কারণ এডমিশনের প্রশ্নগুলা অনেক সময় একটু ট্রিকি হয় আর কি। আচ্ছা, ওজন সংযোজন এটা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। চলো আমরা দেখি একটু। সো এটা আমরা ধরলাম একটা অ্যালকিন, দাঁড়াও, CH3 CH2 CH ডবল বন্ড CH2 ধরলাম, এটা হচ্ছে একটা অ্যালকিন। এখানে আমরা ওজন নিলাম, আর দ্রাবক হিসেবে আমরা কি নিলাম, CH Cl3 বা ক্লোরোফর্ম। সো এটা যদি আমি এখানে নেই তাহলে কি হবে বলতো, এই যে ওজন মলিকুল যেটা O3 এটা কি করবে, এই ডাবল বন্ডটাকে ভেঙে দিবে। এটা অলওয়েজ মনে রাখবা যে ওজন মলিকুল যেটা O3 এটা ডাবল বন্ডকে ভেঙে দেয়। ঠিক আছে, ওজন মলিকুলটা ডাবল বন্ডকে ভেঙে দেয়। মানে ওজন মলিকুল ম্যাক্সিমাম দুইটা বন্ডকে ভাঙতে পারে। যদি এখানে ট্রিপল বন্ড থাকতো তাহলে দুইটাকে ভেঙে দিত আর একটা বন্ডকে ইনটেক্ট রাখতো। বাট এখানে আছে দুইটা বন্ড, সো দুইটা বন্ডই ভেঙে যাবে। ওকে, এইটা মনে রাখবো, এটা আমি লিখে দেবো একটু পরে। তো যদি ওজন মলিকুলটা এখানে অ্যাপ্রোচ করে তাহলে কি হবে, এই ডাবল বন্ডটা ভেঙে যাবে, একদম ভেঙে যাবে। ভেঙে গেলে কি হবে, এইটা এইভাবে থাকবে না, এটা হয়ে যাবে এরকম, তাই না? এরকম হয়ে যাবে না, এই বন্ডটা থাকবে না তখন, তাই না? এই যে এই বন্ডটা এটা কিন্তু আর থাকবে না, এখানে থাকবে না। তখন কি হবে, তখন তোমার এই যে ওজন মলিকুলটা এরকম একটা যৌগ গঠন করবে। ঠিক আছে, এটাকে বলা হয় অজনাইড যৌগ। হ্যাঁ, এরকম একটা অজনের যৌগ তৈরি করবে। আমার একটু ড্রয়িংটা একটু ইয়ে হয়ে গেছে, চলো আমি এটা আবার একটু ড্র করি। একটা অজনের যৌগ তৈরি করবে, ঠিক আছে, বলা হয় অজনাইড যৌগ। এরকম একটা অজনের যৌগ তৈরি করবে। এরপরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এখানে ওয়াটার আসবে, ওয়াটার এবং জিঙ্ক আমরা এটা ইউজ করব। ওখানে হিট দিব, তখন কি হবে, তখন এই ধাপে তোমার অক্সিডেশন বা জারণ হবে। ঠিক আছে, অক্সিডেশন বা জারণ হবে। জারণ হওয়ার ফলে যে জিনিসটা হবে, এখানে আমাদের এই যে অংশটুকু, এই অংশটুকু আর এই অংশটুকু আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গিয়ে তোমার এখান থেকে একটা অ্যালডিহাইড পাওয়া যাবে আর এখান থেকে একটা অ্যালডিহাইড পাওয়া যাবে। ঠিক আছে, তো CH3 CH2 CHO প্লাস HCHO, এরকম একটা জিনিস পাওয়া যাবে। আর এখান থেকে পাওয়া যাবে তোমার জিঙ্ক অক্সাইড। ঠিক আছে, আচ্ছা এখানে একটা হয়তো আমি একটা মিস ওয়ার্ড আমি ইউজ করে ফেলছি, এটা জারণ না, এটা বিজারণ হবে। মানে অক্সিজেনটা বের হয়ে গেছে না, দেখো তো, এই যে এই অক্সিজেনটা বের হয়ে গেছে না, এটা তো অক্সিজেন বের হয়ে যাওয়া কি বিজারণ বলা হয় না? সেখানে বিজারণ হয়েছে অ্যাকচুয়ালি, সরি, এটা একটু হয়ে গেল, একটু মানে মিস ওয়ার্ড আমি ইউজ করে ফেললাম। এটা হচ্ছে বিজারণ বা রিডাকশন। হ্যাঁ, বিজারণ হয়ে গেছে কিভাবে বুঝলাম, কারণ এখান থেকে অক্সিজেন বের হয়ে গেছে। অক্সিজেন বের হয়ে যাকে বলা হয় বিজারণ, আর যৌগকে বলা হয় জারণ। ফাইন। সো এই যে আমাদের একটা যৌগ পাইলাম, একটা হচ্ছে অ্যালডিহাইড, এটাও একটা অ্যালডিহাইড। সো আমরা সব সময় যে অ্যালডিহাইড পাবো এমন না জিনিসটা, এখান থেকে আমরা কিটোনও পাইতে পারি। ডিপেন্ড করবে আমার যেই সাবস্ট্রেটটা তার স্ট্রাকচারের উপরে। এখানে দুইটা যদি হাইড্রোজেন না থাকে, দুইটা যদি মিথাইল গ্রুপ থাকতো তখন কিন্তু আমরা এখানে কিটোন পাইতাম, তাই না? কিটোন পাইতাম এখানে, এটাই আর কি। আচ্ছা, ওকে ফাইন। এরপরে আমরা এখান থেকে কি কি পড়তে পারি চলো আমি একটু দেখি। আচ্ছা,
আচ্ছা, এখান থেকে আমরা কি কি পড়তে পারি? এখান থেকে অনেক কিছুই পড়ার আছে আমাদের। চলো আমরা একটু দেখি। প্রথম কথা হচ্ছে, এখানে আমরা যে জিঙ্কটা ইউজ করি এটার কিন্তু একটা স্পেশাল অ্যাপ্লিকেশন আছে। সেটা হচ্ছে এই যে ওয়াটার H2O না, এই ওয়াটার কিন্তু এই যে অক্সিজেনটা, যেহেতু এখানে বিজারণ হচ্ছে বা রিডাকশন হচ্ছে, তাহলে এই অক্সিজেনটা বের হয়ে যাচ্ছে। এই অক্সিজেনের সাথে কিন্তু এই ওয়াটার মিলে H2O2 তৈরি করবে, হাইড্রোজেন পারক্সাইড তৈরি করবে, তাই না? এই যে হাইড্রোজেন পারক্সাইড, এটা কিন্তু এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এটা মনে রাখবা। হাইড্রোজেন যে পারক্সাইডটা সেটা কি? এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। তো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হওয়ার কারণে যে জিনিসটা হয়, এই স্টেপের পরে, মানে এই যে স্টেপটা, এই স্টেপের পরে H2O2 তৈরি হচ্ছে, এবং আমাদের যে প্রডিউসড যে অ্যালডিহাইড গুলা, এগুলা কি করবে, তোমার H2O2 দ্বারা জারিত হয়ে বা অক্সিডাইজড হয়ে পরবর্তীতে অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। আমাদের অ্যালডিহাইডকে যদি জারণ করো, কি পাওয়া যায়? অ্যাসিড পাওয়া যায়। তাহলে এই যে অ্যালডিহাইড গুলো তৈরি হচ্ছে, এগুলা কিন্তু কি কি বলতো, অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। ফাইন। এখন তুমি যদি এখানে জিঙ্ক ইউজ না করো, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, জিঙ্ক ইউজ না করলে এই যে H2O2 তৈরি হবে, এটা কি করবে বলতো, এই যে অ্যালডিহাইড গুলাকে কি করবে, অ্যাসিডে জারিত করে ফেলবে। বুঝতে পারছো? আবার তুমি যদি জিঙ্ক ইউজ করো বা জিঙ্কের গুঁড়া যদি ইউজ করো, তাহলে এই জিঙ্ক কি করবে, এই যে H2O2 এটাকে কিন্তু অ্যাবজর্ব করে ফেলবে। কি করে ফেলবে বলতো? অ্যাবজর্ব করে ফেলবে, বা মানে এটার যে ইফেক্টিভিটি নষ্ট করে দিবে। সো তখন কি হবে, তখন তোমার এই যে প্রডিউস যে অ্যালডিহাইড গুলো থাকবে, সেগুলো কিন্তু ফার্দার অক্সিডাইজ হয়ে অ্যাসিডে কনভার্ট হতে পারবে না। এই জন্য আমরা আসলে জিঙ্কটা আসলে ইউজ করি। ঠিক আছে? তো জিঙ্ক যদি তুমি ইউজ করো তাহলে কি হবে বলতো? জিঙ্ক যদি ইউজ করো তাহলে কি হবে, এই যে জিঙ্ক দ্বারা আমি একটু অন্য কালারে লিখি। জিঙ্ক কি করে, H2O2 কে রুইন করে, ফেলে। আমরা কি বলতে পারি, এখানে প্রিভেন্টিং ফার্দার অক্সিডেশন অফ অ্যালডিহাইড, ফার্দার অক্সিডেশন অফ দ্য প্রোডাক্ট টু কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? সো জিঙ্ক যদি ইউজ করি তাহলে H2O2 কে রুইন করে, প্রিভেন্টিং ফার্দার অক্সিডেশন অফ দ্য প্রোডাক্ট টু কার্বক্সিলিক অ্যাসিড। যদি জিঙ্ক ইউজ না করে তাহলে কি হবে, জিঙ্ক ইউজ না করলে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আবার অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, অক্সিডাইজ হয়ে, তাই না? ফাইন। সো আমরা যদি একটু দেখি জিঙ্ক ইউজ না হলে কি হবে। সরি, দাঁড়াও, এটা বড় হয়ে গেল কেন হঠাৎ করে? ওকে, আমি যদি জিঙ্ক ইউজ না করি তাহলে কি হবে, জিঙ্ক ইউজ না করলে ভাই কি হবে, তোমার এই যে অ্যালডিহাইড গুলো আছে না, যে CH3 CH2 CHO, এই যে অ্যালডিহাইড আছে না, এই অ্যালডিহাইডটা তোমার কি হবে বলতো, এই যে অ্যালডিহাইডটা এটা কিন্তু জারিত হয়ে যাবে, তাই না? এটা জারিত হয়ে কি কিসে তৈরি হবে, CH3 CH2 COOH, এটাতে কনভার্ট হয়ে যাবে। কথা কি বোঝা গেল জিনিসটা? তোমার যে অ্যালডিহাইডটা আছে সেটা কি হবে, সেটা জারিত হয়ে অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছো? অ্যাসিডের সাথে কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার তৈরি হবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো কি বললাম। এই যে তোমার অ্যালডিহাইডটা, এটা কি জারিত হয়ে অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে তুমি যদি জিঙ্ক ইউজ না করো। ওকে, ফাইন। আবার কিন্তু তোমার এই যে ফর্মালডিহাইড তৈরি হচ্ছে না, এটা কিন্তু আবার অ্যাসিডে কনভার্ট হতে পারে, মানে ফর্মিক অ্যাসিডে। এটা কিন্তু ইয়ে হয়ে জারিত হয়ে ফর্মিক অ্যাসিডে কনভার্ট হতে পারে। ফাইন। সো এই তো, এখান থেকে তুমি যদি আমরা, আচ্ছা আর একটা এক্সাম্পল দেখাই, এটা শুধু তো আমি তোমার অ্যালডিহাইড দেখাইলাম, আরেকটা এক্সাম্পল দেখাই, তাহলে আমাদের জিনিসটা আরো একটু ক্লিয়ার হবে, অযোজনীকরণ রিঅ্যাকশনটা। ধরো আমাদের কাছে এরকম একটা জিনিস আছে,
CH3 আছে, এখানে একটা CH3 আছে। তো ধরলাম এখানে আমার একটা ওজোন মলিকুল আসলো, এখানে CH3L3 আছে। তো কি হবে, নিয়ম অনুসারে এই ডাবল বন্ডটা ভেঙে যাবে একদম, তাই না? তো ভেঙে গেলে কি হবে, CH3 CH, তাই না, CH CH3, এখান থেকে এরকম ওজনের যৌগ পাওয়া যাবে, তাই না? তারপর কি হবে, আমি যদি এখানে জিঙ্ক আর ওয়াটার ইউজ করি, এটা কিন্তু রিডিউস হয়ে যাবে। রিডিউস হয়ে কি তৈরি হবে, এই যে এই অংশ আর এই অংশ আলাদা হয়ে যাবে না, কি হবে, এই অংশ থেকে, এই যে এই অংশ থেকে অ্যালডিহাইড পাওয়া যাবে, CH3 CHO, অ্যালডিহাইড পাওয়া যাবে, তাই না? আর এই অংশ থেকে কিন্তু আরেকটা অ্যালডিহাইড পাওয়া যাবে, এই অংশ থেকে কি পাওয়া যাবে, CH3 CHO। এটা লক্ষ্য করে দেখো, এই দুইটা কিন্তু একই জিনিস, তাই না, সেম মলিকুল। এই জন্য আমরা এটাকে দুইবার না লিখে একবার কিন্তু টু দিয়ে লিখতে পারি চাইলে। সো এখানে জাস্ট টু দিলে কিন্তু হয়ে যাবে, টু দিয়ে কিন্তু আমরা এটাকে লিখতে পারি। ওকে, এখানে পাওয়া যাবে জিঙ্ক অক্সাইড। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো আমি যদি জিঙ্ক এখানে ইউজ না করতাম তাহলে কি হইতো, জিঙ্ক ইউজ না করলে, জিঙ্ক যদি ইউজ না করলে কি হইতো, তখন তোমার যে জিনিসটা এই জিনিসটা না, এটা অক্সিডাইজ হয়ে কি হতো, অ্যাসিডে কনভার্ট হয়ে যেত, CH3 COOH এ কনভার্ট হয়ে যেত, তাই না? এটা মনে রাখবা। সো পরীক্ষায় ভাই তোমার এইটা কিন্তু আসতে পারে, ভালো ভালো যে ইউনিভার্সিটি গুলো আছে, যেগুলো ভালো কোয়েশ্চেন হয়, এটা কিন্তু তোমার এই কোয়েশ্চেন দিতে দিলে কিন্তু তুমি কিন্তু ধরা খেয়ে যাবা, যদি তুমি এটা খেয়াল না করো। তুমি দেখবা এই পর্যন্ত তোমাকে দিছে, এই পর্যন্ত তোমাকে দিছে, দেওয়ার পরে জাস্ট এখানে জিনতে নাই, এখানে এটা এটা নাম দিল এ, আর একটা মলিকুল দিল বি, তোমাকে বলবো এ বি, তুমি আইডেন্টিফাই করো। তখন তুমি যদি জিঙ্কের দিকে খেয়াল না করো, তুমি কিন্তু ধরা খেয়ে যাবা, ধরা খেয়ে যাবে না, ধরা খেয়ে যাবা। তো জিঙ্কটা ফলো করতে হবে, জিঙ্ক আছে কি নাই, জিঙ্কের এখানে কিন্তু ইউজ আছে, ওকে, এটা ফলো রাখতে হবে, তাহলে কিন্তু জিনিসটা তুমি ভুল করবে না ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, চলো আর একটা এক্সাম্পল দেখাই। হ্যাঁ, এটা তো এলডিহাইড দেখালাম, চলো কিটোনেরটা দেখাই। বেশি বেশি এক্সাম্পল যদি দেখি, আমাদের ক্লাসেই কিন্তু পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো আগের মতোই আমরা এখানে যদি ওজোন মলিকুল দেই, এখানে CHCl3 বা ক্লোরোফর্ম ইউজ করলাম, কি হবে, ডাবল, এই যে ডাবল বন্ড ভেঙে যাবে, ডাবল বন্ড ভেঙে গেলে কি হবে, এখানে কি পাওয়া যাবে, CH3, এখানে পাওয়া যাবে হাইড্রোজেন, এদিকে পাওয়া যাবে কি, মিথাইল পাওয়া যাবে, মিথাইল পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে কি, এরকম একটা বন্ড পাওয়া যাবে, অর্থাৎ আমরা এখানে একটা ওজনের যৌগ পাবো, তাই না? আচ্ছা, এরপরে তাহলে কি হবে, তুমি যদি জিঙ্ক ইউজ করো, জিঙ্ক আর ওয়াটার ইউজ করো, কি হবে বলতো, এই যে পার্টটা আর এই পার্টটা আলাদা হয়ে যাবে না, আলাদা হয়ে যাবে, তাই না? তাহলে এই পার্ট থেকে তুমি কি পাবা, এটা অ্যালডিহাইড পাবা, তাই না? এই পার্ট থেকে তুমি এটা অ্যালডিহাইড পাবা, আর এই পার্ট থেকে তুমি এটা কিটোন পাবা, ঠিক কিনা বলো? আরে এটা যাচ্ছে না, হ্যাঁ এবার ঠিক আছে। তাই না? আর এখানে এটা জিঙ্ক অক্সাইড পাবা। সো আমাদের এখানে এইবার একটা লক্ষ্য করতে হবে একটা জিনিস, যে আমরা যে এবার যে কিটোন পাইছি না, এটা নতুন জিনিস পাইলাম,
এই দুইটা এক্সাম্পলে কিন্তু আমরা অ্যালডিহাইড পাইছি। এইবার নতুন একটা জিনিস পাইলাম, কিটোন। এবার এটা লক্ষ্য করো, তোমার কার্বনের সাথে যদি দুইটা মিথাইল গ্রুপ থাকে তাহলে কি পাওয়া যাবে? কিটোন পাওয়া যাবে। এটা মনে রাখবা। নট অনলি মিথাইল, যে কোনো অ্যালকাইল গ্রুপ থাকলে, যদি কার্বনের সাথে অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে তুমি কি পাবা? তুমি পাবা কিটোন। আর যদি কার্বনের সাথে হাইড্রোজেন থাকে, একটা হাইড্রোজেন একটা অ্যালকাইল গ্রুপ, অথবা দুইটাই হাইড্রোজেন থাকে, তাহলে তুমি কি পাবা? অ্যালডিহাইড পাবা। তাহলে আমরা এখান থেকে একটা সামারির মতো লিখতে পারি। লিখতে পারি কি পারি না? পারি। যে নোটের মতো লিখতে পারি আমরা, কার্বনের সাথে যদি কি থাকে বলতো? হাইড্রোজেন, হ্যাঁ, এন্ড অ্যালকাইল গ্রুপ, তখন তুমি কি পাবা? তখন তুমি পাবা অ্যালডিহাইড। কি পাবা? অ্যালডিহাইড পাবা। ওকে, তুমি যদি কার্বনের সাথে হাইড্রোজেন এবং আর থাকে তাহলে কি পাবা? অ্যালডিহাইড পাবা। অথবা আরেকটা ওয়ে আছে অ্যালডিহাইড পাওয়ার, সেটা কি? দুইটা হাইড্রোজেন থাকবে, দুইটাই কি থাকবে? হাইড্রোজেন থাকবে, তাই না? আরেকটা ওয়ে আছে হাইড্রোজেন এন্ড হাইড্রোজেন, তখন তুমি কি পাবা? অ্যালডিহাইড পাবা। আর যদি এমন হয়, এই কার্বনের সাথে তোমার কি আছে বলতো? অ্যালকাইল গ্রুপ এন্ড অ্যালকাইল গ্রুপ আছে, সেম সেম অ্যালকাইল গ্রুপ আছে, অথবা ডিফারেন্ট হতে পারে, মানে আর এন্ড আর প্রাইম, মানে এই অ্যালকাইল গ্রুপ আর এই অ্যালকাইল গ্রুপ সেম, অথবা দুইটাই ডিফারেন্ট হতে পারে। এটার কোনো ব্যাপার না। যদি এরকম হয়, আর অথবা আর প্রাইম যদি হয়, তখন তো কি পাবা? তখন তুমি পাবা কিটোন। এটা মনে রাখলে তোমার আর জীবনে এইটার এই রিয়েকশনে ভুল হবে না। বুঝতে পারছো? এই টাইপের রিয়েকশন তোমার জীবনে ভুল হবে না যদি তুমি এই কথা মনে রাখতে পারো। এই যে কথাটা বললাম, লিখে দিলাম। ওকে, এটা তোমাকে মাথায় রাখতে হবে সবসময়, যে কার্বনের সাথে যদি হাইড্রোজেন আর অ্যালকাইল গ্রুপ থাকে তুমি পাবা অ্যালডিহাইড, যদি দুইটা হাইড্রোজেন থাকে তাও পাবা অ্যালডিহাইড, তাও কি পাবা? অ্যালডিহাইড পাবা। ওকে, আর যদি দুইটাই থাকে অ্যালকাইল গ্রুপ তখন তুমি পাবা কিটোন। বুঝতে পারছো? ফাইন। এই তো, এইবার একটা কথা মনে রাখবা, তোমার এইটার ক্ষেত্রে লক্ষ্য করে দাও একটা জিনিস, সেটা হচ্ছে আহ এই যে এইটা তোমার কি হবে বলো? অক্সিডাইজ হবে না? এটা হবে অক্সিডাইজ। তুমি যদি এখানে জিঙ্ক ইউজ না করো কি পাওয়া যাবে বলতো? এটা অক্সিডাইজ হয়ে অ্যাসিডে কনভার্ট হবে। কিন্তু নরমালি কিটোন কিন্তু অক্সিডাইজ হয় না, মানে কিটোনকে অক্সিডাইজ করতে গেলে খুবই স্ট্রং কন্ডিশন, খুব ভিগোরাস কন্ডিশন দিতে হয়, যেটা নর্মাল কন্ডিশনে মানে কিটোন গুলা অক্সিডাইজড হয় না। নর্মাল কন্ডিশনে এটাকে তুমি যদি খুবই মানে খুবই ইন্টেন্স, খুবই ভিগোরাস কন্ডিশন এটাকে রিয়েকশন ঘটাও, তখন এটা অক্সিডাইজ হয়, যেটা আসলে অনেক টাফ। বাট নর্মাল রিয়েকশনে, নর্মাল অবস্থা, নর্মাল কন্ডিশনে কিটোনগুলো মানে অক্সিডাইজ হয় না। তো তুমি যদি এখানে জিঙ্ক ইউজ না করো, দেখা যাবে এই যে যে ইথানল যেটা, সেখান থেকে এটা ইথানোয়িক অ্যাসিড পাওয়া যাবে। বাট ওই যে তোমার প্রোপানন যেটা, সেখান থেকে হয়তো বা কোনো অ্যাসিড পাওয়া যাবে না। ঠিক আছে, ফাইন। সো তুমি এইটা মনে রাখবে অলওয়েজ, যে জিঙ্ক ইউজ না করলে এখান থেকে কি পাওয়া যাবে তোমার। এটা আর মানে মুখে বলছি তো, তুমি নোটে তুলে নিও। ওকে, আমি আর লিখতেছি না, টাইম আমাদের হাতে কম। যে এখানে তুমি জিঙ্ক ইউজ না করো, তোমার এইখান থেকে তুমি অ্যাসিড পাবা ঠিকই, বাট এখান থেকে পাবো না, কারণ এইটা মানে তোমার যেই জারকটা কি বলতো এখানে H2O2 না, H2O2, এই জারকটা কি করতে পারে না, এই যে কিটোনটাকে তোমার জারিত করতে পারে না, কারণ তোমার কিটোন যেটা, এটা একটা মানে খুবই অক্সিডেশন রিয়েকশন, এটা খুবই দুর্বল, মানে খুবই ইয়ে না আর কি, ওইরকম রিয়েক্টিভ না অক্সিডেশন রিয়েকশনে। সো H2O2 যেটা, এটা নর্মাল কন্ডিশন এটাকে জারিত করতে পারবে না। ভিগারাস কন্ডিশন যদি অ্যাপ্লাই করো, হ্যাঁ, তখন তোমার হচ্ছে এখানে এই রিয়েকশনটা হওয়া সম্ভব আর কি। ফাইন। সো এই তো, তোমার এখানে তুমি যদি এই জিনিসটা বুঝতে পারো তাহলে তুমি এখান থেকে ইনশাল্লাহ তুমি ওজনীকরণ রিয়েকশন থেকে আনসার করতে
পারবা। ঠিক আছে, ফাইন। এইবার অনেক সময় একটা রিয়েকশন, একটা জিনিস আসে, সেটা হচ্ছে তোমার আম, তোমার প্রোডাক্ট দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে রিয়েক্টেন্ট বের করতে হবে। এটা বের করা খুব সহজ। মানে প্রোডাক্ট দেওয়া থাকবে, সেখান থেকে রিয়েক্টেন্ট বের করতে হবে, এটা বের করা খুব সহজ। এটা আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম, আমার যতটুকু মনে পড়ে আমাদের সময় এইরকম কোয়েশ্চেন আসছিল। এটা এমসিকিউ সম্ভবত আসছিল আমার যতটুকু মনে পড়ে। আমি কোন একটা অ্যাডমিশন টেস্টে এরকম একটা কোয়েশ্চেন পাইছিলাম। এটা বের করা খুব সহজ। মানে কিছু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। যেমন তোমাকে ধরো এই দুইটা জিনিস দেওয়া আছে, তোমাকে বললো এখান থেকে কোন রিয়েক্টেন্ট বা কোন যৌগ থেকে এটা পাওয়া গেছে। তুমি কি করো, তোমার প্রথম কি হওয়া উচিত, মানে তোমার প্রথম চিন্তাটা কি হওয়া উচিত? চিন্তা হওয়া উচিত এখানে মোট কার্বন কটা আছে? 5টা আছে। তাহলে 5 কার্বন, তাহলে রিয়েক্টেন্টে মানে অপশনের মধ্যে যেটা 5 কার্বন থাকবে সেটা হবে আমার প্রথম প্রায়োরিটি। দেখা যাবে 4টা অপশনের মধ্যে 2টা অপশন থাকবে 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বনের বা 6 কার্বনের থাকবে, 5 কার্বনের থাকবে দুইটা হতে পারে। তাহলে ওই যে 2টা 5 কার্বনের হবে না, এগুলো প্রথমেই ক্যান্সেল। এরপরে তুমি দেখবা যে এইটার সাথে আর এইটার সাথে যদি কোন জিনিসটা রিয়েকশন দিলে এই মানে এই দুইটা পাওয়া যাবে, এমন যৌগ কোনটা যেটা কোন জিনিসটাকে রিয়েকশন দিলে এই দুইটা পাওয়া যাবে। তুমি কিভাবে বুঝবা? তুমি নর্মালি যখন তুমি এই রিয়েকশনটাতে খুবই এক্সপার্ট হবা, তুমি তখন দেখেই বুঝতে পারবা যে আমার এমন একটা যৌগ আমি নিব, এমন একটা যৌগ নিব যেখানে ডাবল বন্ডের এক পাশে 2টা মিথাইল গ্রুপ থাকবে। আমার কথা বুঝো জিনিসটা। তুমি যদি এই রিয়েকশনে খুব বেশি এক্সপার্ট হও, তুমি এটা দেখেই বুঝতে পারবা যে ডাবল বন্ডের দুই দিকের যে কোনো একদিকে 2টা মিথাইল গ্রুপ থাকবে। কারণ যদি ডাবল বন্ডের দুই দিকের একদিকে মিথাইল গ্রুপ না থাকে, তখন তো কিটোন পাওয়া যাবে না। তাহলে তুমি এমন যৌগ বেছে নিবা যেখানে ডাবল বন্ডের মধ্যে একদিকে কি থাকবে, 2টা মিথাইল গ্রুপ থাকবে, আর আরেক দিকে কি থাকবে, একটা হাইড্রোজেন থাকবে আর একটা মিথাইল গ্রুপ থাকবে। এই যে কথাগুলো বললাম, এগুলো তুমি যদি এক্সাম্পল মানে এটা প্র্যাকটিস করো, তোমার এগুলো তোমার কাছে খুব সহজ লাগবে। ওকে, আমি যদি একটা এক্সাম্পল পাই তোমাকে দেখালে ভালো হইতো আর কি। এটা একটা প্রশ্ন আসে পরীক্ষায়। ওকে, সো এটা দেখানো ভালো মনে হয় আমার। ওকে, একটা কোশ্চেন পাইছি রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। ওকে, চলো আমরা এটা দেখি। এটা আমি যে কথাগুলো বলছি এখানে আমি কিন্তু এগুলো অ্যাপ্লাই করবো, নতুন কিছু আমার এখানে নাই। ওকে, সেটা হচ্ছে কোন অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে ওজোনাইসিস করলে টু অণু অ্যাসিটন পাওয়া যাবে। খুব গুরুত্বপূর্ণ, কি পাওয়া যাবে? টু অণু অ্যাসিটন পাওয়া যাবে। 2 অণু অ্যাসিটন। রাজশাহী ইউনিভার্সিটি 9-10 সেশনে আসছে এটা। প্রশ্ন হচ্ছে কোন নিচের কোনটিকে ওজোনাইসিস করলে এই 2 অণু অ্যাসিটন পাওয়া যাবে। তো ভাই আমার প্রথম চিন্তা হওয়া উচিত অ্যাসিটন মানে কি? অ্যাসিটন মানে কি? CH3, তাই না? CH3 সি ডবল বন্ড ও CH3, ঠিক না? এইটা না, এইটা কথা কি বোঝা গেল? এটা হচ্ছে অ্যাসিটন, অ্যাসিটনের সংকেত হচ্ছে এটা। এইবার তোমাকে চিন্তা করবে 2 অণু অ্যাসিটন না, 2 অণু অ্যাসিটন। এইবার তুমি চিন্তা করো এখানে 2 দিয়ে দাও। তার মানে তোমার কাছে কার্বন আছে কয়টা টোটাল? 6টা, তাই না? 6টা। তাহলে তোমাকে এখন চিন্তা করতে হবে অপশনের মধ্যে 6টা আছে কোন কার্বন, মানে কোন অপশনে। অপশনগুলো একটু লিখি। এ নাম্বার অপশন দেখো CH3 টু। আমি তোমার জায়গায় হলে আমি যেরকম চিন্তা করতাম তোমাকে আমি এটাই বলতেছি আর কি। আর চিন্তাটা এরকম হওয়া উচিত। প্র্যাকটিস করতে করতে তোমার চিন্তার মধ্যে কিছু স্মার্টনেস আসবে আর কি। হ্যাঁ, এর মধ্যে এই যে অপশনগুলো যখন তুমি ডিল করবা, তো ওইগুলোর মধ্যে আর কি তোমার একটু আসতে হলে, একটু স্মার্টনেস আসতে হলে তোমার প্র্যাকটিস এনাফ থাকতে হবে। আদারওয়াইজ তুমি চিন্তা করবা কেমনে? চিন্তা করার জন্য তোমাকে প্র্যাকটিস থাকতে হবে। অ্যাডমিশন টেস্টে ওই জিনিসগুলা, এই ছোট ছোট জিনিসগুলো খুবই ম্যাটার করে। আমার মনে হতে পারে ভাই আমি চিন্তা করলাম কিভাবে, এটা দিয়ে আমার এডমিশন টেস্টে কি ইফেক্ট পড়বে। এটা কত বড় একটা ইফেক্ট পড়বে। তুমি এডমিশন টেস্টে যদি এপিয়ার করছো তো একবার, আবার যদি ভালোভাবে এপিয়ার করো তাহলে বুঝতে পারবো আর কি। কারণ কে কত ফাস্ট, কে কত কুইকলি চিন্তা করতে পারছে, কত শর্টকাট ওয়েতে চিন্তা করতে পারতেছে এডমিশন টেস্টের হলে বসে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাটার। ওকে, সো এটা মাথায় রাখবা। ছোট ছোট যে জিনিসগুলো বলি এগুলো একটু এক্সপিরিয়েন্স থেকেই বলে, এগুলো একটু খেয়াল করি। হ্যাঁ, ওকে ফাইন। এই 4টা অপশন লিখতেছি না, তুমি একটু দেখো এখানে কি হয়।
এইবার দেখো, আমরা বললাম 2 অণু অ্যাসিটন বলছি আমাকে প্রথম কথা। 2 অণু অ্যাসিটনের মধ্যে আছে কার্বন কটা 6টা। তা 6টা কার্বন যেখানে আছে আমি সেটাকে বেছে নেব প্রথম কথা। 6টা কার্বন নাই কোথায় কোথায় বলো তো? এখানে আছে কার্বন কটা? 2 3 2 3 6, সরি 2 3 6 আর 2 3 6 8 9 10। আচ্ছা 10টা কার্বন। আচ্ছা ওয়েট ওয়েট, আল্লাহ আমি 6টা বলতেছি কেন? এটা তো আমার 6টা বেশি কার্বন আছে। এখানে 2 3 6 আর 2 3 6। আচ্ছা এটাকে আমি দাঁড়াও একটা মিনিট কাউন্ট করি। সরি ফর দ্যাট, আমি এটা খেয়াল করি নাই। এটার কাউন্টার আর বেশি হবে। এটা হচ্ছে 3 আর এখানে 4 আর 3 7, তার মানে 14টা হবে টোটাল কার্বন। সরি ফর দ্যাট ভাই, এক্সট্রিমলি সরি। আমি আসলে ওই প্রথমটাকে জাস্ট দেখছি, এক্সট্রিমলি সরি। 14টা, তার মানে আমার প্রথম স্টেপটা হবে 14টা কার্বন যেখানে নাই সেটাকে আমি ক্যান্সেল করে দিব। ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে কার্বন কত আছে? 2 3 6 7 8 8 6 14টা। আচ্ছা এইটা আছে, এইটা আছে, মানে এ নাম্বারটা আমাদের ইয়েতে আছে, মানে আমাদের ইয়েতে আছে, কনসিডারেশনের মধ্যে আছে। এটা দেখো 3টা, হ্যাঁ 3টা হাইড্রোজেন, তারপরে 4টা হাইড্রোজেন, তাই না? সরি, আচ্ছা আমি তো আবার সেই একটু ভুল করলাম। আমি একবার বলতেছি হাইড্রোজেন, একবার বলতেছি কার্বন। লাইভ ক্লাস না হলে এরকম সিলি মিস্টেক তো অনেক বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে। লাইভ হইলে আমার এই ভুলটা তুমি নিজেই ধরাই দিতে, এই ভুলটা হইতো না। আমি আবার ব্যাখ্যা করতেছি, দুঃখিত, আমি আন্তরিকভাবে দুঃখিত। সরি ফর দ্যাট। আমি কার্বন দিয়ে চিন্তা করি, ওকে? আমি প্রথম কিন্তু ঠিকই চিন্তা করছিলাম। এখানে 1টা 2টা 3টা না, তাহলে কার্বন কটা 6টা। ঠিকই আছে ভাই, সরি। আমি এগেইন সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে টাইম নষ্ট হচ্ছে শুধু শুধু। 6টা কার্বন আছে, তাহলে আমার প্রথম মুভটা হবে 6টা কার্বন নাই যেখানে সেটাকে আমি ক্যান্সেল করে দিব। তাহলে এখানে দেখো কার্বন আছে 2টা 3টা 4টা আর 6টা, এখানে 6টা কার্বন আছে। এটা আমাদের ইয়েতে আছে, কনসিডারেশনের মধ্যে আছে। এবার দেখো এখানে কার্বন কত আছে? 1টা 2টা 3টা 4টা কার্বন, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল। এখানে কার্বন কত আছে? 1টা 2টা 3টা 4টা 6টা, তাহলে এটাও আমাদের কনসিডারেশনের মধ্যে আছে, 3 নাম্বারটা। এখানে আছে ওটা 1টা 2টা 3টা 2টা 5টা, এটা ক্যান্সেল। তাহলে ভাই তুমি দেখো 4টা অপশন তোমার কাছে আছে, এর মধ্যে 2টাই ক্যান্সেল। তাহলে তোমার হাতে বাকি থাকবে আর 2টা অপশন। চলো আমরা ওগুলোকে একটু অ্যানালাইসিস করি। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো ভাইয়া, সেটা হচ্ছে তোমার লাগবে কি অ্যাসিটন, মানে তোমার একটা ডাবল বন্ডের যে কার্বন, সেই ডাবল বন্ডের কার্বনের এক পাশে থাকতে হবে 2টা মিথাইল গ্রুপ। এই একটা থাকবে দেখো এরকম থাকতে হবে, C11C, এরকম থাকতে হবে না? মিথাইল গ্রুপ মিথাইল গ্রুপ। তোমার যদি এই জিনিসটা পাইতে হয় তোমার তো এইরকম থাকতে হবে। আবার যেহেতু এটা 2 মূল আছে বা 2 অণু আছে, তাই এই রকম জিনিস ডাবল বন্ডের উভয় পাশে থাকতে হবে। ঠিক কিনা বলো? আমি ভুল বলছি? আমি কিন্তু ভুল বলে নাই, আমি কিছুই করি নাই ভাই, রিয়াকশনও লিখে নাই। আমি জাস্ট এই যে প্রোডাক্টের স্ট্রাকচার দেখে দেখে লিখতেছি আমি, যে তোমার ডাবল বন্ডেড কার্বনের এক পাশে থাকতে হবে 2টা মিথাইল গ্রুপ, দিলাম মিথাইল গ্রুপ। এরপরে আমি কি দেখলাম, যে এই রকম জিনিস মানে এইটার মতো জিনিস 2বার আছে, তার মানে 2টা মিথাইল গ্রুপ আবার এই দিকে হবে, দিয়ে দিলাম। তাহলে এইবার তুমি এইটার সাথে তোমার এখানে স্ট্রাকচার মিলাও, দেখো এইটা হবে এইটা, এইটার মতো স্ট্রাকচার হবে এইটা। বুঝতে পারছো? এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিচ্ছে, বাট আমার তো হাইড্রোজেন নাই, আমার সবগুলা মিথাইল গ্রুপ। এই জন্য আমার আনসার হবে এ নাম্বারটা। আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পেরেছো। ঠিক আছে, ফাইন। সো এমসিকিউ যদি আসে এইরকম কোয়েশ্চেন এইভাবে ক্র্যাক করতে হবে। তোমার জায়গায় আমি হলে আমি এইভাবে কিন্তু ক্র্যাক করতাম জিনিসটা। তো তুমি নিজে প্র্যাকটিস করে করে আরো যদি তুমি স্মার্টার নিয়ম পাও, সেটা তুমি কি করবা বলো তো, এখানে ইউজ করবা। ঠিক আছে। আল্লাহ, সো আমাদের ওজন বিক্রিয়া গেল। এই মনে হয় আমাদের এখান থেকে আর ইনশাল্লাহ কোনো কিছু আমাদের আর থাকবে না। হ্যাঁ, আর মনে হয় কোনো কিছু মিস হয় নাই আমার। আর যদি তোমার কোনো কিছু সমস্যা হয় আমাকে তো অবশ্যই তুমি জানাবা। ঠিক আছে, আমাদের আরেকটা জিনিস আমরা দেখি, লাস্ট জিনিস, অসম্পৃক্ততা পরীক্ষা অ্যালকিনের।
অসম্পৃক্ততার পরীক্ষা, সম্পৃক্ততার সম্পৃক্ততার বানান ভুল হইল। সো অ্যালকিনের যে অসম্পৃক্ততার পরীক্ষা সেটা আমরা এসএসসি থেকেই পড়ে আসতেছি। দুইটা বিখ্যাত টেস্ট আছে, একটা হচ্ছে ব্রুমিন দহন পরীক্ষা, একটা হচ্ছে কি বলতো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ। ওকে, বেয়ার টেস্ট। চলো আমরা একটা একটা করে করি। তুমি যদি অ্যালকিনের মধ্যে, যেমন ধরে নাও এইটা, দাঁড়াও, তুমি যদি অ্যালকিনের মধ্যে এখানে ব্রোমিন দমন ইউজ করো, তাহলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ব্রোমিনের যে লাল বর্ণ, এই ব্রোমিনটা কিন্তু রেড কালার হয়, রেড সলিউশনটা এটা কিন্তু অপসারিত হয়ে যায় এবং এটা কালারলেস একটা সলিউশন পাওয়া যায়, কালারলেস সলিউশন পাওয়া যায়। সো এখান থেকেই আমরা প্রমাণ করতে পারি যে অ্যালকিনটা একটা অসম্পৃক্ত যৌগ। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে ভাই, যে লাল বর্ণ অপসারিত হইল, এর মাধ্যমে আমরা কিভাবে এইটার শিওর হইলাম যে এটা অসম্পৃক্ত যৌগ? এটা ব্যাখ্যা দ্বারা আমি দিচ্ছি। তবে এখানে আমরা একটা জিনিস এড করি, এখানে আমরা দ্রাবক হিসেবে আমরা CCl4টাকে ইউজ করব, মানে ব্রোমিনটাকে আমরা যে ব্রোমিনের যে দ্রবণটা সেটা CCl4 এর মধ্যে থাকবে আর কি। হ্যাঁ, এটা বোঝাচ্ছে আর কি জিনিসটা। ওকে, সো যেটা বলতেছিলাম যে আমরা এইটার মাধ্যমে আসলে এসএসসি থেকে কিন্তু আমরা এই কথাটাই পড়ে আসতেছি, ঠিক এসএসসি এইচএসসি আমরা এটাই পড়ছি যে ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয় এবং অপসারিত হওয়ার মাধ্যমে আমরা নিশ্চিত হই যে এটা অসম্পৃক্ত যৌগ, তাই না? আচ্ছা, তো এইটার আসল ব্যাখ্যাটা কি, তাই না? কালারলেস সলিউশন, এইটা আসল ব্যাখ্যাটা কি? সেটা হচ্ছে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, অসম্পৃক্ত যৌগগুলা সংযোজন বিক্রিয়া দিবে বা এডিশন রিঅ্যাকশন দিবে, এইটা আমরা শুরু থেকে কিন্তু বলে আসতেছি, আজকে তো বললাম না সংযোজন বিক্রিয়া। আচ্ছা, তার মানে সংযোজন বিক্রিয়া হচ্ছে অসম্পৃক্ত যৌগের একটা এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক বা এসেনশিয়াল ফিচার, তাই না? সো অসম্পৃক্ত যৌগ হলেই সেটা সংযোজন বিক্রিয়া দিবে, এটা আমরা কনফার্ম ধরে নিতে পারি। এবার তুমি যদি ব্রোমিন দাও এখানে, তাহলে ব্রোমিনটা এখানে সংযোজিত হচ্ছে কি হচ্ছে না বলো? এই যে দেখো ব্রোমিন কিন্তু এখানে অ্যাড হয়েছে। আচ্ছা, এখন যদি ব্রোমিন এখানে অ্যাড হয় তাহলে ব্রোমিনকে ভাঙতে হবে না? এই যে ব্রোমিনের যে বন্ডটা, এটা তো ভাঙতে হবে রে ভাই, ভাঙতে হবে না? এই যে বন্ডটা ভাঙতে হবে। যদি এই বন্ডটা ভেঙে যায় তাহলে কি তার লাল বর্ণ থাকবে? থাকবে না, কারণ ব্রোমিন যখন Br2 হিসেবে আছে তখন তো সে লাল বর্ণ, বাট যখন ব্রোমিনটা ভেঙে যাচ্ছে তখন তো আর তার লাল বর্ণ থাকবে না। মানে ব্রোমিন যখন ভেঙে যাচ্ছে তখন তার যে কেমিক্যাল যে প্রপার্টিস গুলো সেটা তো আর থাকবে না, থাকবে? থাকবে না। এই জন্য দেখা যায় যে যখন ব্রোমিনটা এখানে অ্যাড হয় তখন আর ব্রোমিনের লাল বর্ণটা থাকে না, এটা চলে যায়। আর যখন ব্রোমিনের লাল বর্ণ চলে যায় তখন আমরা বুঝতে পারি যে এখানে ব্রোমিনটা কোনো কিছুর সাথে সংযোজন করছে, ব্রোমিনের কোনো কিছুর সাথে সংযোজন করছে। কার সাথে সংযোজন করছে? অ্যালকিনের সাথে সংযোজন করছে। অ্যালকিন যেহেতু সংযোজন করতে পারছে কোনো কিছুকে, তার মানে অ্যালকিনটা অসম্পৃক্ত ছিল। এভাবে কিন্তু আমরা অ্যালকিনের অসম্পৃক্ততাকে পরীক্ষা করতে পারি বা আমরা টেস্ট করতে পারি। আশা করি জিনিসটা ধরতে পারছো তুমি। যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাবো। আমি জিনিসটা খুব মানে আস্তে আস্তে ধীরে ধীরে একটু ডিপ থেকে বলার চেষ্টা করলাম, তুমি যদি না বুঝো আমাকে আবার বলতে পারবা। আমি একটু এক লাইন সামার করি। ব্রোমিনটা যখন এখানে অ্যাড হচ্ছে, হ্যাঁ, তখন ব্রোমিনের লাল বর্ণ চলে যাচ্ছে, কারণ ব্রোমিন যখন অ্যাড হচ্ছে তখন ব্রোমিনটা কিন্তু ভেঙে যাচ্ছে, তার কেমিক্যাল যে ইয়েটা কম্পোজিশন বা কেমিক্যাল যেই বন্ডটা এটা কিন্তু ভেঙে যাচ্ছে। তো ভেঙে গেলে তার লাল বর্ণটা কিন্তু আর থাকবে না। তো যখন ব্রোমিনটা ভেঙে গিয়ে এখানে যুক্ত হচ্ছে তখন তার লাল বর্ণ চলে যাচ্ছে। এই লাল বর্ণ চলে যাওয়া থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে ব্রোমিনটা কি হয়েছে, ব্রোমিনের এডিশন হয়েছে। তো ব্রোমিনের এডিশন হওয়া মানে কি, অ্যালকিন ব্রোমিনকে অ্যাড করতে পারছে। তো অ্যালকিন যদি ব্রোমিনকে অ্যাড করতে পারে তার মানে অ্যালকিনের অ্যাড করার ক্যাপাবিলিটি আছে, তাই না? তার মানে কি অ্যালকিনের মধ্যে অবশ্যই অসম্পৃক্ততা আছে দেখেই তো সে অ্যাড করতে পারছে। এভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে অ্যালকিনের মধ্যে অসম্পৃক্ততা আছে। ওকে, ফাইন। এইবার
এইটা আসল মানে অ্যাপ্লিকেশনটা হচ্ছে তুমি যদি ল্যাবরেটরিতে একটা জিনিস অ্যালকিন নাকি অন্য কিছু বা এটার মধ্যে অসম্পৃক্ত আছে কি নাই তুমি ধরো জানো না, ঠিক আছে, তুমি ধরো জানো না, তখন তুমি কি করবা? তখন তুমি যে জিনিসটা করবা, তুমি ধরো একটা আননোন সলিউশন তোমার কাছে আছে, সেখানে তুমি বুবিন এড করলা। বুবিন এড করার পরে তুমি যদি দেখো যে এখানে লাল বর্ণ চলে গেছে, তখন তুমি বুঝতে পারবা যে এই যে আমাদের আননোন যে সলিউশনটা, সেটার মধ্যে অবশ্যই অসম্পৃক্ততা আছে দেখেই তো এখানে লাল বর্ণ চলে গেছে। যদি লাল বর্ণ না চলে যায়, তার মানে বুঝতে হবে এখানে এই যৌগটা কি অসম্পৃক্ত না, এটা অন্য কোনো ধরনের সম্পৃক্ত যৌগ হতে পারে। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আসলে আমরা কাজগুলো করে থাকি ল্যাবরেটরিতে। ফাইন, আশা করি জিনিসটা আমি বুঝাতে পারছি। এখানে আমাদের আর টাইম নষ্ট করার মনে হয় না সময় আছে আর। ওকে, সো আরেকটা টেস্ট আছে, সেটা হচ্ছে বেয়ার টেস্ট, যেটাকে বলা হয় অনেক সময়, হ্যাঁ, বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারণ। সো এটা কিরকম? এটা হচ্ছে তোমার ধরে নাও এই একটা অ্যালকিন আমার, তুমি যখন এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং দাঁড়াও, আচ্ছা আমি এটা রিয়েকশনটা লিখি, তারপরে আমি এটা তোমাকে বুঝাই। আচ্ছা, তো এখানে যে জিনিসটা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটাকে ইউজ করা হয়। এটাকে ইউজ করা হয়। এটা ইউজ করলে যে জিনিসটা হয়, এখান থেকে তোমার এই দুটা রিয়েকশন করে, এই দুটা জিনিস রিয়েকশন করে একটা জায়মান অক্সিজেন তৈরি করে। কি করে জায়মান অক্সিজেন? এই যে এইটা তৈরি করে। জায়মান অক্সিজেন মানে হচ্ছে কি? জায়মান অক্সিজেন মানে হচ্ছে এই অক্সিজেনটা আগে থেকে দেওয়া হয় নাই, সেটা রিয়েকশন মিক্সারে তৈরি হয়েছে আর কি। জায়মান মানে উৎপন্ন হচ্ছে এরকম বোঝায়। ঠিক আছে, এই যে অক্সিজেনটা এই থার্ড ব্র্যাকেটের ভিতরে, এটার মানে হচ্ছে এই অক্সিজেনটা বাইরে থেকে আমরা দেই নাই, আমরা বাইরে থেকে কি দিছি? খালি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিছি আর KOH দিছি। তো এই দুইটা জিনিস বিক্রিয়া করে বিক্রিয়ার মিক্সচারের মধ্যেই তোমার এই জিনিসটা তৈরি করছে। এটা হচ্ছে জার্মান অক্সিজেন। তো এই জার্মান অক্সিজেনটা হচ্ছে তোমার এই ইয়ের সাথে এই যে তোমার অ্যালকিনের সাথে অ্যাড হয়। হুম, তো এখানে যেহেতু অ্যাড হচ্ছে, অক্সিজেন অ্যাড হচ্ছে, তাই আমরা এটাকে বলি জারণ। কি বলি আমরা? এটাকে জারণ বলি, তাই না? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ বলি আমরা। আচ্ছা, তো এটা মনে রাখার একটা উপায় হচ্ছে, এই যে H2 আছে না, H2 এর মধ্যে একটা H আছে, একটা OH আছে। তো এই অক্সিজেনটা কি করবে? এখানে চলে যাবে। জাস্ট এটা মনে রাখার জন্য বলতেছি আর কি। তার মানে কি, তুমি H2O প্লাস অক্সিজেন, দুইটা OH পাওয়া গেছে না, দুইটা OH পাওয়া গেছে, এই দুইটা OH কি করবে? এই যে দুইটা রেখা কার্বনে যুক্ত হবে, দুইটা কার্বনে যুক্ত হবে। বুঝতে পারলাম? এটা জাস্ট মনে রাখার টেকনিক আর কি। সো সিম্পল। ওকে, সিম্পল এরকম তোমার হচ্ছে দুইটা কার্বনে এগুলো যুক্ত হয়ে যাবে। সো এটা হচ্ছে, এটাকে বলা হয় ইথিলিন গ্লাইকল। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইথিলিন গ্লাইকল। আমরা যদি রিয়েকশনটা দুই কার্বন না, আচ্ছা দুই কার্বন কিনা এটা তো আমরা শিওর না, কারণ এখানে তো আর দেওয়া আছে না। আর মানে তো কত কার্বন জানি না আমরা, তো এটাকে আমরা নাম দিচ্ছি না। এটাকে বলা হয় গ্লাইকল, ঠিক আছে? এটার নাম হচ্ছে গ্লাইকল। ওকে, এটা হচ্ছে বর্ণহীন, এটা বর্ণহীন, এটার নাম হচ্ছে গ্লাইকল। ওকে, এটা হচ্ছে গ্লাইকল। এবং এখানে যে জিনিসটা হয়, এটা বেগুনি বর্ণ, মানে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা বেগুনি বর্ণ থাকে। এই বেগুনি বর্ণটা এখানে অপসারিত হয়ে যায়, ঠিক যেরকম ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়েছিল, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণটা অপসারিত হয়ে যায়। এই অপসারণ থেকে আমরা বুঝতে পারি কি হয় বলতো, এখানে এডিশন রিঅ্যাকশন ঘটে এবং এই যৌগটা আমাদের অসম্পৃক্ত যৌগ, এটা আমরা কিন্তু এখান থেকে কনফার্ম হতে পারি। ঠিক আছে, সো এই তো, এভাবে কিন্তু আসলে আমাদের অ্যালকিন গুলাকে আমরা শনাক্ত করতে পারি। সো আমার মনে হয় এখান থেকে আর বেশি কিছু আসবে। এটাকে বলা হয় বেয়ার টেস্ট। ওকে, এটাকে বলা হয় বেয়ার টেস্ট। তারা সুন্দর করে লিখে এটা, এটাকে বলা হয় বেয়ার্স টেস্ট। ওকে, সো এই তো, এখান থেকে আর বেশি কিছু আসবে বলে মনে হয় না আমার। ঠিক আছে, এই জন্য এটা আমি আর কি খুব বেশি আর বিস্তারিত পড়াতে যাচ্ছি না, এটাই আর কি। সো আচ্ছা, এখানে একটা কারেকশন করি, এটা বেগুনি হবে না, এটা গোলাপি হবে। এটা একটু কারেকশন করে নিও।
এটা গোলাপি দিল কেন আমি বুঝি না, কারণ আমরা যখন ল্যাবরেটরিতে আমি যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে দেখছি তখন এটা কিন্তু বেগুনি ছিল। মানে এটা কিরকম কালার বলবো, এটা বেগুনি, মানে এটা ভায়োলেট বলা হয় আর কি, ভায়োলেট ইংলিশে বেগুনি কিনা জানি না আমি। তো পটাশিয়ামের যে ইয়েগুলা সল্ট গুলা বা পটাশিয়ামের আরো অনেকগুলা আমি কম্পাউন্ড দিয়েছিলাম যেগুলো বেগুনি হয়, এখানে গোলাপি লেখা, এটা একটু আমাকে শেয়ার হয়ে নিতে হবে। বাট উদ্দেশ্যের বই যেটা লেখা আমি এটাই লিখে দিলাম আর কি। হ্যাঁ, রেফারেন্স উদ্দেশ্য বই আর কি, উদ্দেশ্যের যেই এডমিশনের বইগুলা। আর এটা একটু দেখতে হবে আর কি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ইয়েগুলা। বাট আমি অনেকগুলো পটাশিয়ামের সল্ট দেখছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সম্বন্ধে দেখছিলাম বেগুনি, আমার মনে পড়ে আমি সেকেন্ডের টু ওয়ানের যে সেকেন্ডের ফার্স্ট সেমিস্টার লেভে এগুলা দেখছিলাম আর কি। আমার এটি একটু আমার মানে একটু স্মৃতি বিভ্রাট হয়ে গেছে, অনেক ভুলে গেছি একটা জিনিসটা আর কি, মানে কালারটা একদম এক্স্যাক্টলি মনে নেই আমার। সো এটা একটু কনসিডার করি ভাই, সরি যদি আমার ভুল হয় এখানে। আচ্ছা, মানে আমার ল্যাবের যে এক্সপিরিয়েন্স সেটা মিলাতে পারতেছি না আর কি, মানে একটু হয়ে গেছে, হ্যালুসিনেশন হচ্ছে আর কি আমার, আমি জাস্ট কনফার্ম হতে পারতেছি না এখানে কি হচ্ছে আর কি। এখানে বেগুন দিয়েছিলাম নাকি গোলাপি দিয়েছিলাম, গোলাপি দেখি নাই, গোলাপি নাকি বেগুনি দিয়েছিলাম, মানে আমি কালারটা ঠিকই দেখছি আর কি, ওই কালারটার নামটা কি পারতেছি না। হ্যাঁ, গোলাপি নাকি বেগুনি, এটা এটা কালারটা আর কি আমি, আমার স্টিল মনে আছে, আমার ফেসবুকে এইগুলো আছে, স্টোরিও আছে এই জিনিসগুলোর। তো আমি দেখলে হয়তো আমার আবার ইকুয়াল হবে, হোয়াট এভার। তো এই তো আমাদের এরই মাধ্যমে অ্যালকিনের মূল জিনিসটা শেষ হলো। একটা ছোট জিনিস বাকি আছে, পলিমারকরণ। এইটা আমাদের ইম্পর্টেন্ট না অতটা, তুমি জাস্ট এডমিশনে যে তোমার বই আছে না, কনসেপ্ট বুক বা প্রিপারেশন বুক, এখানে রিডিং দিয়ে দিও, তার কিছু লাগবে না। পলিমারকরণ থেকে কুয়েটা কোয়েশন আসে না সাধারণত, ঠিক আছে? সো এই তো, এলকিনকে আমি আর বড় করতেছি না, এলকিনের মেজর পার্টগুলো আমি শেষ করলাম। এলকিনের মধ্যে মেজর হচ্ছে তোমার ওই যে ওজনীকরণ রিঅ্যাকশনটা গুরুত্বপূর্ণ, তারপরে হচ্ছে তোমার এই যে খারাসের নীতি আর মার্কিকো রুলটা, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সাইড অফ নীতির যে এক্সাম্পল গুলা, অপসারণ বিক্রিয়া, এটা ইম্পর্টেন্ট, তাই না? এরপর এলকিনের যে ই1 মেকানিজম, ই2 মেকানিজম, সবগুলো দেখাই দিয়েছি খুব বিস্তারিত, এর বেশি তোমার জানার সম্ভব না, তাই না? এটা দেখাই দিচ্ছি। আর পরিমার্কনটা নিজেতে পড়ে নিও, এটা আমি আর এদিকে টানতেছি না আর কি। ওকে, ফাইন। সো এরই মাধ্যমে এলকিনটা শেষ হইলো ভাই আমাদের। আর নেক্সট থেকে আমরা হয়তো পরবর্তী অংশ শুরু করব, ঠিক আছে? সো ধন্যবাদ তোমাকে। আর আজকে কারেন্টের জন্য আর কি একটু ঝামেলা হয়ে গেল, তো এটা একটু কনসিডার করিও, ঠিক আছে? ধন্যবাদ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।